সবাইকে দি পলিটিক্যাল ড্রামার প্রথম লাইভ পর্বে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমাদের পলিটিক্যাল আড্ডায়। আজকে আড্ডা দেওয়ার জন্য আমরা তিনজন এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এহসানুল আজিজ বাবু, শাহাদাত রাসেল এবং আমি দীপান্বিতা মার্টিন। তো আমি আর আলাদা করে সবাইকে পরিচয় করিয়ে দিব না, কেননা আমাদের আড্ডার মধ্যে থেকেই আপনারা আসলে আমাদের কথা, আমাদের আলোচনা, আমাদের আড্ডায় জেনে যাবেন যে আমরা কি নিয়ে বলতে চাইছি। এবং ডেফিনেটলি আমাদের কাজ, আমাদের কথাই আপনাদেরকে আহ, জানতে সাহায্য করবে যে আমরা কারা। যাই হোক, আহ চলে যাচ্ছি শাহাদাত রাসেলের কাছে। শাহাদাত রাসেল, কেমন আছেন? আহ, ধন্যবাদ দীপান্বিতা মার্টিন। আহ, ভালো আছি। আসলে খুব ডিফিকাল্ট এই প্রশ্নটা, কারণ সার্বিক যে পরিস্থিতি আমরা আসলে কেউই ভালো নেই, কিন্তু সাধারণত বলি যে ভালো আছি। কারণ আমরা নিজেরাও রাজনীতি এবং দেশ কোনো কিছু থেকে বিচ্ছিন্ন নই। অতএব রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকা, দেশের পরিস্থিতি ভালো থাকা, এগুলোর উপর অনেকটা নির্ভর করে আমাদের ভালো থাকা। ধন্যবাদ। এহসানুল আজিজ বাবু ভাই, বাবু ভাই কেমন আছো বলো সবাইকে। আহ, মানে ভালো আছি, এই কথাটা বলাটা আমার জন্য এখন বিলাসিতা। আমি বিলাসিতা করতে চাই না। হ্যাঁ, এটা কেন বিলাসিতা বাবু ভাই? মনে হয় আমার জন্য। কেন বলো আমরা তো সবাই দেখি দেখতে বিলাসী। পাচ্ছি দেশের অবস্থা কি, আমরা সবাই তো জানি, সবাই বুঝতে পাচ্ছি। হয়তো কেউ বুঝেও বুঝতে পারছে না, এটুকুই। ভালো এই আছি, তারপরে প্রশ্নটাই বলতে আমি হয়, এই প্রশ্নটাই ভদ্রতার জন্য বলতে হয় ভালো আছি, ভালো আছি। না, এই প্রশ্নটা আমি যদি আরেকটু গভীরে যাই তোমার কাছে, যে এই যে তুমি বলছো যে সবাই হয়তো দেখতে পাচ্ছি কিন্তু কেউ কেউ বুঝেও বুঝতে পারছে না, তুমি এই কথাটা তোমার বলার পিছনের কারণ কি? কথা কথা হয়তো অনেকের সাথে তো কথা হয়, তার হুম। পরিপ্রেক্ষিতে মানে মানে আমার কাছে মনে হয়েছে, মানে হতে পারে সেটা তাদের লজ্জাবোধ হতে পারে। হ্যাঁ, এই জন্য সে মানে না বোঝার ভান করছে, কিন্তু ভিতরে আসলে ঠিকই বুঝতে পারছে, কিন্তু আমাকে বুঝতে দিতে চাচ্ছে না। আসল কথাটা এই জায়গায়। ভিতরে কি বুঝতে পারছে বাবা, একটু বলো না, খুলে বলো সবাইকে, আমরা যেহেতু আজকে আড্ডা দিচ্ছি আমার তো গল্পে আমার তো আলোচনায়। আমার তো আমি বলছি আমার তো আমার গলা বসে বসে গেছে, গলাটা। আমার অনেকের সাথে কথা হয়, অনেকের সাথে কথা হয়। হ্যাঁ, চিৎকার করে কথা হয়, আবার প্রেম দিয়েও কথা হয়। তো সবাই বলে যে ভুল করেছিলাম, এটা আমাকে বলে। হ্যাঁ, কিন্তু সে তার সোশ্যাল মিডিয়ায় বা অন্য জায়গায় তার বন্ধুদের কাছে ওইটা সে বলে না। আমি আমি যখন তাকে কোশ্চেন করি, প্রশ্ন করি, তখন সে বলে যে এটা আমি বুঝতে পারি নাই। আমি উম, এরকম আছে অনেক শিক্ষকদের, যারা শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক, তাদেরকেও বলেছি, জিজ্ঞেস করেছি। আমি বললাম তাহলে তোর কিসের শিক্ষকতা করিস, সেটা বুঝতে পারিস না? আমরা ঘরে বসে বুঝতে পারি, আর তোরা বাইরে ছাত্রদের সাথে এই জেএনজি এই গ্রুপটার সাথে তোরা চলাফেরা করিস, তারপরে তোরা বুঝতে পারিস না? আমি অবাক হই আসলে। মানে তারা কি এখনো বুঝতে বুঝতে পারে না, ওর নাকি তোমার কাছে বলে যে মানে এখন বলতে চাচ্ছে যে না না না, তারা এখন আসলে বলে বুঝতে তারা পারে বুঝতে নাই? পারেনি, বুঝতে পারেনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে সেটা কিন্তু আমার কাছে স্বীকার করছে, কিন্তু তার সোশ্যাল মিডিয়ায়, তার অন্য জায়গায় সেটা তিনি আলোচনা করছেন না, বলছেন না। কেন আলোচনা করছে না বলে মনে হয় রাসেল? কি মনে হয় তোমার? মানে বাবু ভাই যখন বলছিলেন বিষয়টা, আসলে বাবু ভাই সিনিয়র মানুষ, আহ, সে অনেক কথা হয়তো খুলে বলতে পারছে না। তো আমার তখন একটা কথা মনে পড়ছিল, কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এরকম, যে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনাদের মানে যে সাংস্কৃতিক অঙ্গনের ফিল্মের বা নাটকের মানুষগুলো যারা এই আন্দোলনকে সমর্থন করলো পুরোপুরি, তারা এখন কেন চুপ করে আছে, কথা বলছে না? তাহলে তারা বলবে এটা কি আসলে? মানে তাদের বলবার কি আছে, তারা কি বলবে? আপনারা বারবার তাদেরকে ডিস্টার্ব করতেছেন কিছু বলতে বলে। কারণ ধরি এক একটা লোক, আমি যেই গল্পটা লিখেছিলাম, যে একটা লোক তার ওয়াইফের উপার্জনের উপরে খায়, ঘরে বসে থাকে সারাদিন, ওয়াইফ উপার্জন করে এনে খাওয়ায়। সেই লোক ধরি যে সারাদিন ঘরে বসে ফেসবুকিং করতে করতে অ্যাঞ্জেল ফারিয়া নামে এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়ে গেছে ফেসবুকে বসে। তো অ্যাঞ্জেল ফারিয়ার সঙ্গে গোপনে গোপনে প্রেমও করে, করতে গিয়ে যেদিন ডেটিং এ গেছে, গিয়ে দেখলো যে অ্যাঞ্জেল ফারিয়া মূলত একটা ফেক আইডি, ওটার পেছনে একটা নিগ্রো এক লোক এটা চালায়। তো ও যখন ডেটিং এ গিয়েছে, তো তখন ওখানে পালাতে পারেনি, দু একবার বলাৎকার হয়েছে ওখানে সেই আফ্রিকানের হাতে। তো
তারপরে মোটামুটি ভাবে পা ল্যাংড়াতে ল্যাংড়াতে কোনোভাবে দম নিয়ে বাসায় এসেছে, এসে দেখলো যে ওর বউ জেনে গেছে যে অ্যাঞ্জেল ফারিয়া নামে কারোর সঙ্গে হাজবেন্ডের সম্পর্ক আছে, জেনে হাজবেন্ড ওয়াইফ চলে গেছে ওকে ডিভোর্স দিয়ে। এখন এই জায়গাটা দাঁড়িয়ে ওই লোকটা আসলে কি বলবে? ওই লোকটা যে আপনাকে বলবে, কান্না করবে, কি জন্য কান্না করবে? ও কি ওর ব্যাক সাইডের ব্যথার জন্য কান্না করবে, না বউ হারানোর জন্য কান্না করবে? ও তো কনফিউজ, ও বলতে পারতেছে না যে ও কি জন্য কাঁদবে। তো আমাদের যারা আন্দোলনের সমর্থন দিচ্ছিল তারা মুখ বন্ধ করে রাখছে মূলত এই কারণে, তারা বুঝতে পারতেছে না কোন ব্যথায় কাঁদবে তারা। রাইট। আপনি গল্পটা ভালো সাজিয়েছেন। হ্যাঁ, আমি তো আমার বাস্তব দেখা থেকে আমি বলছি, বাস্তব কথা থেকে বলছি, পার্থক্যটা তো কিছুটা হবেই। আমি আমার ক্ষোভ থেকে বলছি, আমার যাতনা থেকে বলছি। হ্যাঁ, তো সবাই পরিচিত, তো নেওয়ার ক্ষমতাটুকু থাকতে হয়, নিতেও পারেন না, বলতেও পারেন না, এটাই। তবে এটা সত্যি কথা বাবু, আমার মনে হয় মানে ধরি কোন একজন মানুষ কোন একটা অপরাধ করে একবার জুতা পেটায় খেয়েছে, এখন সে বরং তার উচিত হচ্ছে ওটার জন্য মানে সরি বলে জুতা পেটা ধারাবাহিকতাটাকে বন্ধ করে দেয়া। এখন যদি আমি চুপ করে থেকে যে না আমি ক্ষমা চাইবো না, আমাকে জুতা দিয়ে পেটাতেই থাকো তোমরা, এখন কারো যদি জুতা পেটা খেতে ভালোই লাগে, এখন তাকে আপনি কিভাবে আসলে থামাবেন? ক্ষমা চাওয়ার তো বিষয় না রাসেল, শুধু বললো যে একটা কথাই বলাটা যে আমার বুঝতে ভুল করেছি, এরকম চাইনি, কথাটা বলে হয়। অনুশোচনা বোধ বা আত্ম উপলব্ধি এবং সেটাকে প্রকাশ করা। যেরকম আমাদের মধ্যে বাবু ভাই তসলিমা নাসরিন, তিনি আমাদের ভীষণ প্রিয় মানুষ, তিনিও সমর্থন দিয়েছিলেন এই আন্দোলনে, কিন্তু অগাস্টের পরে সে প্রকাশ্যেই বলেছে যে আমি ভুল বুঝেছিলাম, আমি ওই সময় আমার ডিসিশন ভুল ছিল, আমি ভুল করেছি। আমাদের আরেকজন বন্ধু মানুষ রয়েছে দেশের বাইরে থাকে, টিটু নাম, সাইফুল বাতেন টিটু, যিনি মৌলবাদ বিরোধী দীর্ঘদিন একটা সংগ্রাম করছে, সে কিন্তু অগাস্টের পরে এসে প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিল, আমি আমার রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছি, আমি আমার দেশের সঙ্গে বেইমানি করছি, এবং আমি যেটা করেছি সেটার জন্য যদি কোনো সুযোগ হয় আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমি আন্দোলনের সমর্থন দিয়ে আমি আমার দেশের সঙ্গে গাদ্দারি করছি। এটাকে বলে সততা। ভুল আমরা যে কেউ করতে পারি, কিন্তু এটা স্বীকার না করাটা হচ্ছে সবচেয়ে বড় অসততার একটা জায়গা। সাদাত রাসেলের কি ইনসমনিয়া আছে নাকি? আমি দেখলাম ইয়েস্টারডে রাত 3:30 AM এ তোমার কাছে যাব বলে রাত জেগে জেগে পৌঁছে গেছি ইনসমনিয়ার কাছে। বলো বন্ধু এই বিষয়ে একটু। এই যে তোমার বেশ কিছু লেখা পড়ি, আমি তো ভক্তই বলতে গেলে। এটা আমিও পড়েছি, আজকেই পড়লাম। হ্যাঁ, ইনসমনিয়া আছে নাকি? ইনসমনিয়া আছে নাকি? আমি প্রচুর লিখছি, কারণ আছে আমার। আছে, আসলেই আছে। ডে বাই ডে নিজেই বানিয়েছি এটা স্বেচ্ছায়। কিন্তু এটা পড়লে তো আরেকটা পড়ার কথা ছিল, আমি বাংলাদেশ নিয়ে একটা লেখা দিয়েছিলাম ঠিক আগে কিংবা পরে কি? ঠিক মানে ওই লেখাটার আগে কিংবা পরে কি? পরে বোধহয় বাংলাদেশ নিয়ে একটা কবিতা লিখেছিলাম, ছোট্ট একটা কবিতা, কাল রাতে বোধহয়, কাল রাতে বা পরশু রাতে। সে কি চোখে পড়ে যাবে, চোখে পড়ে যাবে। লাইভে কি আসলে সেই শব্দ উচ্চারণ করবার মতো কিনা জানি না, এক লাইনে একটা আছে। ওটা নিরীহ কবিতা, ওটা একেবারে কবিতা, মানে ওটা ভেস কবিতা মানে তো নিরীহ কবিতা, সবই নিরীহ, কিভাবে ভেবে নেবে সেটার উপর নির্ভর করে। একদমই তাই। আর একদম একটা অদ্ভুত সুন্দর কবিতা এখানে দেখতে পাচ্ছি। একদিন তোমার বাড়ির উপর দিয়ে উড়ে যাবে রাশিয়ান কিংবা মার্কিন বোমারু বিমান। তারপরে আছে, আমি পরে এটার পরে বোধহয় একটা দিয়েছিলাম। আচ্ছা দেখি, এটার পরে, এটার পরে যদিও কবিতা লিখি না। এইসব শীতার্ত বৃষ্টি রাতে, আমি এটা একটু সবার জন্য, আমি এটা একটু সবার জন্য পড়তে চাচ্ছি। চমৎকার লেখাটা। এইসব শীতার্ত বৃষ্টি রাতে প্রিয়তমার বুকের অতৃপ্ত দীর্ঘশ্বাস আরো হিম বাতাস হয়ে আমাকে নাড়িয়ে দেয়। আমার সন্তানের আকাশের দিকে ছুড়ে দেয়া হাত মনে হয় খোদার কাছে অভিশাপ দেয় পিতার বিচ্ছেদে। এইসব রাত আরো ঘন হয়ে এলে মনে পড়ে দীর্ঘকাল অদেখা মায়ের মুখ, বোনের ছল ছল চোখ, ভাইয়ের তীব্র অভিমান।
সকল বুকের অজস্র অভিশাপ আর অভিমানের ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে যখন পৌঁছাই আমার নিজের বুকের কাছে, দেখি সেখানে একটা রক্তাক্ত মানচিত্র, একটা ধ্বংস উন্মুখ বাংলাদেশ। আহ, চমৎকার চমৎকার। এটার থ্যাঙ্কস। হঠাৎ করে মানে এই রাত্রির 1:45টার সময় রাসেল, গতকাল রাত কি তোকে এত মানচিত্র নিয়ে কি তোকে এত আসলে আঘাত করলো? না, এই যে আমার যে পরিবারের সঙ্গে বিচ্ছেদ, আমার বন্ধুদের সঙ্গে আমার বিচ্ছেদ, আমার দেশের সঙ্গে আমার বিচ্ছেদ, এটা তো হবার কথা ছিল না। তো এই সবকিছুর পেছনে তো আসলে একটাই কারণ, যে ক্ষতবিক্ষত একটা বাংলাদেশ, যেটার জন্য সাফার করতে হচ্ছে আমাদের সবাইকে। তো সেই জায়গা থেকে আসলে লেখা, যে আমি শুধু বুকের মধ্যে এখন শুধু বাংলাদেশটাই দেখছি, মানে আর কিছুই নয়। এত অভাব, অভিযোগ সবকিছুকে এড়িয়ে গিয়ে শুধু একটা জায়গায় ফোকাস দিচ্ছি। আচ্ছা বাবু ভাই, একটু শিল্প সংস্কৃতির উপরে আমি একটু ইন্টারেক্ট করি। হ্যাঁ প্লিজ। দীপান্বিতা একটি লেখা লিখেছে আজকে, হ্যাঁ দারুণ লিখেছে। হ্যাঁ, যেহেতু একটা লেখা বললো, প্লিজ আমি এখন বের করে দেখতে হবে দীপান্বিতা কি বলি, ও যদি সেটাও একটু পাঠ করুক। হ্যাঁ আসুক। হ্যাঁ দীপান্বিতা, আমি একটা কথা বলেছিলাম। দীপান্বিতার একটা লেখা আমি শুনতে পেয়েছি বাবু ভাই, আমাকে একটু আমার ওয়ালে যেতে হবে, আমি একটু গিয়ে সেটা খুঁজে বের করি, আমি পড়ছি। তাহলে কিন্তু বাবু ভাই, যেহেতু আমরা আজকে একটি চমৎকার আড্ডার মধ্যে আছি, আমি দেখতে পেয়েছি তোমার ওয়ালেও বেশ কিছু কবিতা, সেটা হোক তোমার নিজের লেখা কিংবা হোক জীবনানন্দ দাশের, সেটা আমরা শুনবো। আচ্ছা, আমি লিখেছি ঘন্টা 3 আগে। হুঙ্কার। কতটা ব্যথা একটা শব্দ হয়ে ওঠে, কতটা ব্যথায় শব্দেরা হয় কবিতা। ক্ষণিকের দেখা, কিছু মুহূর্ত পরেই তার মৃত্যু। কতটা নিষ্পাপ হলে নিথর নিশ্চল দেহটা দেখে কান্না চিৎকার হয়ে বের হয়। ক্ষণিকের পরিচয়ে কত অনন্তকালের পরিচিত যেন লাগে, অথচ দেখিনি কোনো দিনের আগে। যেখানে কোনো মিথ্যা নাই, তার সবটাই সত্য, তার ব্যক্তিকাল যত স্বল্পই হোক শক্তিশালী। নতুবা আমার কেন এত ব্যথা? কি মনে পড়ে এত? কি দাগ কেটেছে মনে? মৃত্যুর পূর্ব মুহূর্তে সে যে বেঁচে ছিল, নিশ্চিত মৃত্যু জেনেও সর্বশক্তি দিয়ে তার সেই জীবনের অস্তিত্বের দিয়েছিল হুঙ্কার, মুখোমুখি প্রতিপক্ষ শিকারীর দিকে। সে একাই পথে নেমেছিল, হামাগুড়ি পায়, মায়ের খোঁজে কিংবা জীবনের। হয়তো হারিয়ে গেছিল মায়ের কলের পথ। মেয়ে, আমি তোমার নাম জানি না, তবে তোমার মৃত্যু তোমার জীবনকে দিয়েছে এক নাম, আর তা হলো হুঙ্কার। দারুণ, সেই মানে আমরা আসলে দেশের যে বর্তমান অবস্থা নিয়ে আসলে বলছি, আমাদের একটা অস্তিত্বের লড়াই। কেউই আসলে ভালো নাই, আমি ভালো নাই। আমি যেমন এর মধ্যে আরেকটি লাইভে আমাকে একজন একেবারে প্রশ্নই ছুড়ে দিল যে এই যে দীপান্বিতা লাইভ করছেন, কথা বলছেন, আপনি কি আসলে কালকের সকাল দেখতে পাবেন কিনা? সারাক্ষণ এই যে মৃত্যুর শঙ্কা, সারাক্ষণ এই ভয় আতঙ্ক, এগুলো তো আসলে ভালো লাগে না। তা বাবু ভাই, যে কারণে তুমি বলতেছিলা যে আসলে এই যে উপলব্ধির কথা, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানে আর কত এই ধানভনিতা, এগুলো করতে গিয়ে তো আসলে ক্ষতি যেই জায়গায় চলে যাচ্ছে, যেই অন্ধকারে চলে যাচ্ছি আমরা, সেখান থেকে কি ফিরতে পারবো বলে মনে হয় কিনা রাসেল বাবু ভাই তোমাদের? ফেরা উচিত, হ্যাঁ ফেরা উচিত। আমি বলছি এই দায় আমরা নিজেরাও এড়াতে পারবো না, যা ঘটেছে এই দায়টা আমাদের নিজেদেরও। তবুও মানে
আমি আমি যেরকম এখানে লেখাই আছে নাটক রাজনৈতিক পলিটিক্যাল আড্ডা, আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম না। এই 5ই আগস্টের পরে আমি নিজেকে বোধ করলাম আমি রাজনীতিবিদ, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম। হ্যাঁ, নিজের রক্তর ভিতরে একরকম উন্মাদনা তৈরি হলো, জিভ চেপে বসলো, তো পারতে হবে। সেই পারার জন্য যুদ্ধগুলি করছি, এখনো করছি, গালি খাচ্ছি। তোমার শুনতে হয় না এই ধরনের কথাবার্তা যে আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খাইছো, দালাল, এরকম লিখেছে, এরকম লিখেছে। আমি তো সারাক্ষণ শুনতেছি যে হঠাৎ করে আমার এত কথাবার্তা কেন, এই কেন ওই কেন, রাসেলের ব্যাপারে বিবিধ অভিযোগ শুনতেছি যে রাসেলকে মানুষ ফেস করতে চায় না, তার ভাষা নিয়ে কমপ্লেন করছে অনেক মানুষজনেরা। এই বিষয়ে একটু বন্ধু তুমি মুখ খুলো, কিছু বলো। যারা এই যে তোমার ভাষা নিয়ে বিবিধ কথা বলে, তুমি থাকলে তোমার সামনে আসবে না, তোমার সঙ্গে এক চেয়ারে বসবে না। আমি অবশ্য গর্ববোধ করি তোকে নিয়ে, এই বিষয়টা নিয়ে তুই আমার গর্ব। বল। এখানে একটা ব্যাপার কি, ভাষা তো হচ্ছে গিয়ে আমার প্রেম, আমার ক্ষোভ, আমার ভালো লাগা মন্দ লাগা সবকিছু প্রকাশের একটা মাধ্যম মাত্র। এখন আমরা একটা ব্যারিয়ার তৈরি করে ফেলছি, এই শব্দগুলো ভদ্রচিত, এগুলো ভদ্রচিত না। এবং এটাও ভীষণ সত্য যে 5 তারিখের আগে আমি জানতাম না যে আমি এত গালি জানি। আমি ভাবছিলাম যে হয়তো এইরকম গালি দিতে গেলে আমাকে গালি অভিধান একটা কিনতে হবে, কিনে শিখতে হবে, পারতাম না। এগুলো আমি জানি আগে থেকে, যেহেতু এই বাংলার আলো বাতাসে আমার বেড়ে ওঠা বাঙালিদের মধ্যেই, সবগুলোই আমি জানি, হয়তো কখনো ব্যবহার করিনি। তো ভাষাগত জায়গায় আমি একটা কথা খুব বিলিভ করি, যেটা আমার ফেসবুকে লেখা আছে, এটা আমাকেও 2 একজন বলেছে, যে কারণে আমি আমার প্রোফাইলে লিখে রেখেছি। আমাকে বলেছে যে আমার চিন্তা ভাবনা সুন্দর, আমার অ্যাক্টিভিজম তার ভালো লাগে, সবকিছুই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আমি যে পোস্ট দেই, আমার শব্দের যে ব্যবহার সেটা তার ভালো লাগে না। এরকম কথাটা আমার শুনতে হয়েছে অনেকবার। তো এই কথাটাকে আমি এইভাবে বলি যে আমি অশুদ্ধ ভাষায় কথা বলি, কারণ শুদ্ধ ভাষায় মিথ্যে, মানে শুদ্ধ ভাষায় মিথ্যে বলার চেয়ে অশুদ্ধ ভাষায় সত্য বলাটা আমার কাছে সুন্দর। এবং একজন শিল্পী হিসেবে যখন আমি নিজেকে দাবি করি, তখন আমার মনে হয় আমার নিজের জায়গায় নিজের স্বচ্ছ থাকা খুব জরুরি। এবং স্বচ্ছ থাকতে গেলে খুব বেশি, মানে আমি কবিতায় তো মেটাফোর ইউজ করি, কবিতায় তো সেই শৈল্পিক শব্দগুলো খুঁজতে চেষ্টা করি, সেখানে আমি সঙ্গম শব্দ ব্যবহার করি, অন্যটা করি না। কিন্তু এখন যখন আমি পাবলিকলি আমার একটা বক্তব্যকে খুব ক্লিয়ার করতে চাচ্ছি, তখন আমি সঙ্গমের মতো শব্দ ব্যবহার করবো না সেখানে। তার চাইতে সহজবোধ্য, যেটা একদম সেই কাজ্জার চরে বৈশা মোকলের যাতে দোকানে বসে আমার পোস্টটা দেখলে বোঝে যে আমি কি গালিটা দিছি, ওকে খুঁজতে না হয়, কারণ আমি ওর সঙ্গে কমিউনিকেট করতে চাই। অতএব আমি সবচেয়ে সহজ ভাষা ব্যবহার করতে চাই। আর আমার মনে হয় পৃথিবীতে সহজ ভাষা যেগুলো, ওগুলো বেশিরভাগই আসলে অশ্লীল টাইপের। তোমার এই কথাটা থেকে একটা জিনিস মনে হলো যে মানে আসলে 5th অগাস্টের পরে আমি শুনেছি, আমি হয়তো কারোর জন্য ডিফেন্ড করেছি, কেউ হয়তো আমার জন্য ডিফেন্ড করেছে, যে বলে ও তো আসলে এরকম ছিল না, রাসেল তো এরকম ছিল না। বা বাবু ভাইয়ের কাছে হয়তো অনেকে বলেছে যে দীপান্বিতা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন। রাসেলের কাছেও বলেছে যে বাবু আর দীপান্বিতা হঠাৎ এরকম হয়ে গেল কেন। হ্যাঁ, তো রাসেলের একটা খুব চমৎকার উত্তর ছিল, সেটা আমি বলবো না, রাসেল তুই বল এটা সবাই উদ্দেশ্যে। আসলে কেন এত এই পাল্টে যাওয়াটার ব্যাপারে যে মানে তোর ব্যাপারেও আমাকে বলেছে, আমাকে বাবু ভাইয়ের ব্যাপারেও আরো আরেকজন বাবু ভাইয়ের দলেরই একজন আমাদেরই পছন্দের মানুষ, যদিও তার সঙ্গে বর্তমানে আমাদের রাজনৈতিক অবস্থান কিছুটা তফাৎ রয়েছে, আমাদের পছন্দের মানুষ, তিনিও বলছিলেন যে এরা 5 তারিখ আগে এরা তো কখনো এরকম ছিল না। তাই আমি বললাম যে 5 তারিখের আগের মানে বাস্তবতা এবং পরের বাস্তবতা পুরোটা ভিন্ন। 71-এর আগে বাঙালি কোনোদিন লড়াকু ছিল না, তারা কোনোদিন যুদ্ধ জানতো না, যুদ্ধ কি জিনিস। হঠাৎ করে 71 তাদেরকে যোদ্ধা বানায় তুলছে। তো আজকে যে পরিবর্তনটা, সেটা আসলে 5ই অগাস্ট আমাদেরকে তৈরি করে দিচ্ছে। আমি জীবনে কোনো রাজনৈতিক দলে নাম লেখাইনি, পৃথিবীর কোনো দলের আশেপাশে আমি কোনোদিন যাইনি। আমি রাজনৈতিক সচেতন হিসেবে বরাবরই রাজনৈতিক সমালোচনা করেছি। যেরকম কিছুদিন আগে আমাদের, আমি নামটা উল্লেখ করেই বলি, আমাদের খুব পরিচিত একজন নির্মাতা শিহাব শাহিন ভাই আমার একটা পোস্টে কমেন্ট করেছিল আমি কেন এত সমালোচনা করছি, যারা লাল বদর রয়েছে, যারা ইউনুস বাহিনী রয়েছে, তাদের বিরুদ্ধে আমি এত কেন কট্টরভাবে সমালোচনা করছি। তখন আমি তাকে বেশ কিছু স্ক্রিনশট দিয়েছিলাম, ওখানে বলেছিলাম গত 16 বছরে মিডিয়াতে থেকে আওয়ামী লীগের সমালোচনা আমার চাইতে বেশি কেউ করেছে
এত নগ্ন ভাষায় আওয়ামী লীগের সমালোচনা পারলে একজন দেখান আমাকে, বুকে হাত দিয়ে একজন দেখান আমাকে যে আমার চেয়ে বেশি আওয়ামী লীগের সমালোচনা কেউ করেছে গত 16 বছরে। উনি আর রিপ্লাই করেন নাই, কারণ উনি জানেন 16 বছর আমি কি করছি। তো আমাদেরকে যেই ট্যাগই দেয়া হোক, কিন্তু বরাবরই আমাদের একটাই দল ছিল, সেটা মুক্তিযুদ্ধ। আমাদের একটাই দল ছিল, সেটা বঙ্গবন্ধু। একটাই দল, সেটা একা, আর কোনো দল আমরা চিনি না, একদমই চিনি না, এবং এটা নিয়ে কোনো আপোষই নাই। আমাকে তো আমার ব্যাপারে এরকম আমি শুনতে পাচ্ছি যে ও তো মানে এখন এরকম বলি আওয়ামী লীগের দালাল টালাল আমাকে বলা হয়। ভাই আমি আওয়ামী লীগের দ্বারের কাছেও আসলে 5th অগাস্টের আগে ছিলাম না। আমার মিডিয়ার আমার কাজের ক্ষেত্রে আমার যতটুকু সফলতা যা কিছু ওই একা টুকটুক টুকটুক করে ব্যাটিং করে আগানো আর কি। আর আমি সবকিছু থেকে অনেক স্বেচ্ছায় বিচ্ছিন্ন ছিলাম। আমি নিজের জগতে থাকতে আসলে খুব ভালোবাসি। এখানে যে দুইজন কাছের মানে আমার আত্মার দুইজন মানুষের সাথে যে আড্ডা দিচ্ছি, তারা একদম খুব ভালো করে জানে। হ্যাঁ, আমি আজকেই আসলে আলাপ করছিলাম বাবু ভাইয়ের সাথে, আমার মা বোনের সাথে কথা হলো তখন, যে আসলে 5th অগাস্টের আগে আগে জুলাইয়ের মাঝ সময় থেকে আসলে আমার রক্তের মধ্যে ধাক্কা লাগছে। বলে না যে রক্ত কথা বলে উঠে, আমার রক্তে আসলে শ্রমিক লীগ। আমার মা ডিপিআই নামে একটি সংগঠনে চাকরি করতেন। সেখানে তিনি আসলে অনেক শ্রমিকদেরকে নেতৃত্ব দিয়েছেন। স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার জাতির পিতা আমার মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। তিনি, আমার মা রাস্তায় স্লোগান দেয়া মানুষ। তো আমার রক্তে আসলে শ্রমিক লীগ, আমার রক্তে আওয়ামী লীগ, আমার রক্তে বঙ্গবন্ধু। এটা নিয়ে আসলে অনেক বাজে কথা শুনতে হয় যে রক্তে আবার বঙ্গবন্ধু কেমনে, তার তার ওরসজাত মানুষরা তারা হবে এরকম আর কি। তো এটা তো আসলে বুঝাইতে পারবো না যে মানে চেতনা এবং আত্মিক সম্পর্ক এটা রক্তে আসলে মিশে যায়। তো আমার আসলে না ওইখানে ধাক্কা লেগেছে, তার আগে তো আসলে প্রয়োজন হয় নাই। আর আমরা যেটা বলছিলাম, আমি রাসেল বাবু ভাই, আমরা কেউই আসলে আলু আর রুটি খাওয়া পাবলিক না। দেশের সাথে, দেশের সার্বভৌমত্বের সাথে এমন জায়গায় আঘাত, ওইখানে আঘাত লাগলে আসলে আমাদের রক্ত কথা বলে ওঠে। বলবো, দায় থেকে হোক, দেশের প্রতি দায় থেকে হোক, এরকম হোক। তা আমার দুঃখ লাগে যে এখন যখন আর কোনোভাবে থামানো যায় না বা একটা কাউকে ডিফিট করতে হবে, তখন বলা হয় যে অমুকের লেখা সে লিখছে না, মানুষ লিখা দেয়। মানে নানাবিধ কথা, মানে আমার আমার সম্পর্কে এরকম কথাবার্তা শুনি বাবু ভাই। যাই হোক, লেখা নিয়ে যেহেতু কথা আসছে বাবু ভাই, এখানে বিষয়টা হচ্ছে তোমারও দীপান্বিতা, ভালে না যদি আমাদের রাজনৈতিক কোনো মানে পরিকল্পনা থাকতো, রাজনীতি থেকে সুবিধা নেওয়ার বা কোনো কিছু, তাহলে গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আওয়ামী লীগের দালালি করতাম। আওয়ামী লীগকে এক্স্যাক্টলি পতনের পরে আওয়ামী লীগের দালালি করছি। কারণ এক্স্যাক্টলি আমার সবচেয়ে অবাক লাগছে একটা ব্যাপার, যাদেরকে মিডিয়ায়, যেহেতু আমি এখানটাই ছিলাম, চারপাশে মিডিয়ার মানুষজনই আমার, তো মিডিয়ায় যে লোকগুলো আওয়ামী লীগের সময়ে 24 ঘন্টা বিভিন্ন নেতাদের পা চেটে চেটে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি থেকে শুরু করে, ফিল্ম থেকে শুরু করে, অনুদান থেকে শুরু করে, অ্যাওয়ার্ড সবকিছু ভাগাইছে, যে মানুষগুলোকে আমি নিজে আওয়ামী লীগের দালাল বলে বলে ডাকতাম, সামনাসামনি বলতাম, যেমনি আওয়ামী লীগের দালালি করে তো ভালোই আছেন, এইভাবে বলতাম, সেই মানুষগুলো 5 তারিখের পরে এসে আমাকে বলতেছে আওয়ামী লীগের দালাল। এবং তারা লাল বাহিনী হয়ে গেছে, তারা আওয়ামী লীগ চেনে না। এবং যাদেরকে 16 বছর আমি আওয়ামী লীগের দালাল বলছি, তারা এখন 5 তারিখ পর থেকে এসে বলতেছে আমাকে দালাল। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, এখন বলেন শান্তি পাবো, কারণ এখন দালালি করলো অন্তত সবাই বুঝবে যে ওই লাভের গুড় খাইতে আসিনি, কিছু যে সুখের দিনে দৌড়ে আসিনি। অতএব এখন দালাল বললে শুনতে ভালো লাগে। ওই শাকের যেরকম গোছা বলে না, সেরকম একটা গোছা আছে আমাদের প্রভৃতিদের মধ্যে। যখন যেই দিকে দেখবে যে আসলে ক্ষমতা কিংবা হাওয়া ওই দিকে যাচ্ছে, তখনই সারা একেবারে একদম মানে সরি, মানে দালাল বলতে চাইছিলাম, আমি একটা কথা বলি, রাসেলকে বলি, তোর কবিতা নিয়ে কথা বললো না, ভাষার কথা, হ্যাঁ অশ্লীল ওই, আমি আমার আমার পরিচিত সবাই জানে, দীপাও জানে, আমি গালি শুনতে ভালো লাগে না, গালি দিতেও পারি না। হ্যাঁ, সত্যি সত্যি আমি একটা পিডিএফ নামিয়েছি এবং একটি বাতিঘর থেকে, চট্টগ্রাম বাতিঘর থেকে একটা বই, স্ল্যাং এর উপরে বই কিনে এনেছি গতকালকে, আমার হাতে আসলো। এখন আমার গালি দিতে খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, অব্র বসুর আর একটা আব্দুল মান্নানের একটা গালির বই, ওটা আমার পড়তে এখন আরাম বোধ করি।
দিতে তাহলে আমার ভাই ভালো লাগে। আপনাকে না আপনাকে এর এই এই পর এই থেকে আপনাকে না না আপনাকে তো তাহলে শিক্ষিত গালিবাজ বলা বলা যাবে, যে পড়াশোনা করে নিশ্চিত গালি শিখেছে। হ্যাঁ শিক্ষিত হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, একেবারে। না না শিক্ষিত না গালি। না না, হুম। একটু বাবু ভাইয়ের দেও সাথে এখন এই দেও মনে জায়গাটা করে একটু যাদের যাদের সাথে কথা বলি তাদের দেও, তখন বলো এরকম আমি প্র্যাকটিস করতেছি। আমি না বাবু ভাইয়ের সাথে এখানে একটু তাল মিলায় বলি, রাসেল তুইও একটু আগে বললি, বিশ্বাস কর এই জুলাই অগাস্টের আগে বিগত 8-9 বছরের মধ্যে আমার কোনো চর্চা নাই গালি, আমি ভুলে গেছিলাম গালি দেওয়া বা এরকম করা। এরপরে জুলাই আগস্টের পরে যখন দেখতেছি যে হায় হায়, এই আন্দোলনের পিছনে তো আসলে রয়েছে জামাত, শিবির, হিজবুত, এগুলা মানুষজন প্রগতিশীল, এই যে সরোজ ফারুকী টারুকি যারা আছে এগুলো আবার পেট্রোনাইজ করতেছে। তারপর আরো তো কতগুলো আছে, মানে আমাদের মিডিয়ার নাম তো তুই কিছু বলে ফেললি, হ্যাঁ, ইমতিয়াজ বর্ষণ বা এরকম টাইপের আরো কতগুলো আছে না, মানে আলুয়া রুটি একদম ইচ্ছা মতন খাইছে। তারপরে ওই ফিল্ম সিন্ডিকেটের দেখবি কতগুলা আছে, সুন্দর কইরা আহ, এরকম সব এখানে এরকম করতেছে, রাগে দুঃখে কষ্টে, যে এটা তো এত রাজনীতির কথা বলে, এত বই পড়ে, আমি তো অত বই টই পড়ি না, তারা সর্বজ্ঞান রাখে, দেশের সমস্ত রাজনৈতিক ভাবে তারা সচেতন থাকে, এগুলো কি করতেছে, হাতে তুলে দিচ্ছে দেশটারে মানে ধ্বংসের জন্য। তাহলে এই রাগ ক্ষোভ প্রকাশ, ওই যে বলে না যে আর্টস থেকে মানুষের অনেক কিছু হয়ে যায়, মানে আর্টস হুম থেকে দেখলাম যে ভাষারও একটা পরিবর্তন হয়ে গেল, একটা ভাষারও একটা পরিবর্তন হয়ে গেল আসলে জুলাই জুলাই অগাস্টের পর থেকে। মানে কারণ এই ছাড়া দেখতেছি যে আর কোনো অন্য কোনো রকম ভাবে প্রশমিত হয় না। বাবু ভাই তোমার ওয়ালে ঢুকছি এখন আমি এইখানে, এটা সত্য কথা বলবা, বলতেছি সেটা, ব্যথা ঘুরে, ব্যথা ঘুরে ঘুরে আসে, আনন্দ একবার, হয়তো কয়েকবার আসে ক্ষণস্থায়ী হয়ে। এটা কার লেখা, সত্যটা এখানে বলবা, এই লেখাটা কার? এটা তো জীবনানন্দ দাশের লেখা না নিশ্চয়ই? না, এটা ওই মুহূর্তে আমার ভিতরে আসলো আমি লিখে ফেললাম। তাহলে দেখো এই যে কবি সত্তাও বের হয়ে আসছে এখন, এটার পিছনের এটা আমাদের একটু বুঝাও, যদিও কবিতা কখনো বুঝায় না কবি। না, এই বোঝানোর বিষয় না, কিছু গোপন থাকে, হ্যাঁ, এই আড়াল থাকে, সেটা আচ্ছা, মানে আমি যদি বলেই দেই এই, হ্যাঁ, মানে তুই মানে আমি তোকে বুঝাই দিলাম, তাহলে লাভটা কিভাবে হলো? তুই তোর বুঝে নিতে হবে, রাসেলের বুঝে নিতে হবে, রাসেলের কবিতা রাসেল আমাকে বুঝিয়ে দেবে, আমি আমার মতো করে বুঝে নেব। একদমই আনন্দ তাই। একবার মানে ব্যথা ঘুরে ঘুরে আসে, আনন্দ একবার, তো সেই আনন্দ একবারটা কি আসছে? না, সেটা তো আসেই, ওহ, অবশ্যই এসেছে। কঠিন না হয়ে ও যাচ্ছে। কিন্তু বিষয়গুলো একদম পার্সোনাল দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে পলিটিক্যাল আলাপের কথা ছিল আমাদের। আমরা পলিটিক্যাল আলোচনার মধ্যেই ছিলাম। আহ, আহ, এখন আরো সুন্দর সুন্দর দেখলাম, অনেক অদ্ভুত অদ্ভুত কবিতা, হুম, যেমন সুন্দর সুন্দর গতকাল কবিতা। দীপা হচ্ছে গিয়ে কবিতা বুঝিয়ে দিতে বললো গতকাল, না আজকেই বোধহয়, আজকেই আমি একটা লেখা দিয়েছিলাম ফেসবুকে, একটা ছবি দিয়ে ছোট্ট একটা 6 লাইনের একটা লেখা। তো ওই লেখাটা শুরুটা ছিল যে আমি তো বেশ্যার মতো। খুব এই হ্যাঁ। এটা নিয়ে একজন পরে আমাকে জাস্ট ইনবক্সে এটা শেয়ার করে লিখলো যে আপনার ভাষাটা যদি আরেকটু সুন্দর হতো তাহলে মানে কবিতাটা আরো বেশি ভাল লাগতো তার কাছে। তো আমি তাকে বললাম, যার শব্দ মানে প্রত্যক্ষ শব্দের ভেতরে গিয়ে পরোক্ষ অর্থ খুঁজে আনার ক্ষমতা নাই, তার জন্য কবিতা না। রাইট। আপনাকে সামনে আমি যে শব্দটা দেখাচ্ছি তার পেছনে আমি কি বলতে চাচ্ছি সেটা যদি বুঝতেই না পারেন, কবিতা আপনার জন্য না। এক্স্যাক্টলি। যেমন আমি তখন লিখেছিলাম হচ্ছে এটা, আমি তো বেশ্যার মতো, যে চায় সেই পায়, নিজেরে বাজারে উঠাইছি কার জন্যে, তোমার জন্যে। স্বপ্ন দেখি একদিন তোমার ঘরে ফুরাইব আদরের নুন, আহা, ঘরের ডাল ভাতে মুখে অরুচি আইব, তুমি বাজারে আইবা নয়া সদাই কিনতে, তুমি আমারে চাইবা। আহ, আমি একটু আহ, একটু বলি একটু বলি আমি একটু বলি, মানে হ্যাঁ, আমি রাসেলের কবিতা পেলেই আমি মানে গ্রাসে গেলার চেষ্টা করি। হয়তো রাসেল জানে না, হ্যাঁ, কিন্তু আমি পড়ি রাসেলের কবিতা যখনই, বা রাসেলের ওয়ালে গিয়েও আমি খুঁজি আজ কিছু লিখলো কিনা ও, আমি সেটা পড়ার চেষ্টা করি, আমার ভালো লাগে, আমার হৃদয়টাকে সেইভাবে আনন্দিত ভাই। করে। প্রশমিত করে। হুম। তো কিন্তু অগাস্টের পর তুমিও থেকে আমি সেভাবে লিখিনি। এখন এই যে দি পলিটিক্যাল ড্রামা পেজটা হবার কারণে যেটা একটু সুযোগ হয়েছে যে রাজনৈতিক ব্যাপারগুলোকে আমি আস্তে আস্তে আমার ওয়ালে কমাতে চাচ্ছি।
আমি একটু সিনেমা বা লেখালেখির জায়গাটা ওটা রাখতে চাই, আর পলিটিক্যালটাই পলিটিক্স নিয়ে কথা বলতে চাই। বাবাই, তুমি একটা পোস্ট করছো 8 ঘন্টা আগে, এই বাঙালি জাতি গণতন্ত্র ধারণ করতে জানে না কেন? জানে না তো, গণতন্ত্র বোঝে না, মানেই বোঝে না। এই জানিয়ে এই জাতি অশিক্ষিত একটা জাতি। বাঙালি জাতি অশিক্ষিত জাতি, এই বাংলাদেশের বাঙালি জাতিরা অশিক্ষিত। এরা কিচ্ছু জানে না, অশিক্ষিত, এদের কোনো জ্ঞান নাই, এদের আছে হিংসা, প্রতিহিংসা, এছাড়া কিছু নাই। কি পেলাম কি পেলাম না, এছাড়া এদের কিচ্ছু নাই। এরা গণতন্ত্র মূর্খের বোঝে জন্য না। গণতন্ত্র না, মূর্খের জন্য ভোটাধিকার না। আমি না, বরাবরই বলি ভোট খুব একদম গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মূর্খের হাতে যাওয়া উচিত না। আরো কিছু বলতে চাও? মানে না, মানে বিক্ষিপ্ত হয়ে যায় তো, এইটা কথা হঠাৎ আটকে তোমার যায় কি এই আটকে যায় এই আটকে গত যায়। ভাবলে এই জাতিকে নিয়ে ভাববা, মানে বঙ্গবন্ধু কেন, মানে একটি পাগল মানুষ ছিলেন, এই জাতিকে নিয়ে কেন তিনি ভাবলেন, এই জাতিকে জন্ম কেন দিলেন, তাকে ধিক্কার জানাতে ইচ্ছা করে। তিনি চিনলেন না এই মানুষ বাঙালি জাতিকে চিনলেন না। 70 সালে কত পার্সেন্ট ভোট দেয়নি নৌকার পক্ষে, তখনই তো বোঝা উচিত ছিল কতগুলি বীজ এই দেশে রয়ে গেছে। তখনই বোঝা উচিত ছিল এরা আস্তে আস্তে বেড়ে উঠবে ধীরে ধীরে। আমরা আমরা বুঝতে ভুল করেছি, আমরা বোঝাতে ভুল করেছি। তবে আমার মনে এই হয় বাবু ভাই, সবচেয়ে আক্ষেপের জায়গা হচ্ছে বাঙালি, মানে বাঙালি মুসলমান না হতে পারলো পুরোপুরি বাঙালি কোনো কালে, না হতে পারলো অ্যারাবিয়ান, ওদেরকে আরব ডাকে হচ্ছে কি মিসকিন বইলা, এবং হাফ মুসলমান বলে, কারণ হিন্দু থেকে কনভার্টেড। তো কোনোদিন এরা মুসলমান হিসেবে স্বীকৃতি পেল না, না পারলো অ্যারাবিয়ান হইতে, না পারলো বাঙালি হইতে, কিছু হইতে পারে নাই। এরা জাস্ট একটা সংকট জাতের মতো পড়ে আছে, যার নিজের কোনো আইডেন্টিটি নাই। বাঙালি মুসলমানের সবচেয়ে বড় সংকট হচ্ছে এটা, হ্যাঁ, ওর একদম। কোনো আইডেন্টিটিও আজ পর্যন্ত খুঁজে পায় নাই, ও কি বলবে নিজেকে আসলে। এই জন্য তো আমরা দেখি ওই ঘোড়ায় এই 2025 সালে, হ্যাঁ, ঘোড়ায় করে তরাল নিয়ে, ওই কি বলে, বেদুইনদের পোশাক করে তরাল নিয়ে ঘুরতে, এই যে হাস্যকর লাগে। তুমি এই যে তুমি একটা দুঃখ প্রকাশ করলা, সেটার পিছনের যেটা আমি অনুভব করেছি, যে কবিতা নিয়ে আমার বন্ধু যেটা বলেছে যে পিছনের মর্মার্থ যে বোঝে না তার জন্য কবিতা নয়। বাবু ভাই, তোমার ব্যথা, রাসেলের ব্যথা, আমার ব্যথা, আমি সেটা অনুভব করতে পারি। একটু সবাই দর্শকদের উদ্দেশ্যে একটা যে মানুষটি এত ক্ষোভ প্রকাশ করলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বললেন, সেই মানুষটি জানুয়ারি 10 তারিখে রাত্রির 11:30টায় লিখেছেন আমাদের বাবু ভাই, আমি 32 নম্বর আগুনে পুড়ে ছাই হতে দেখেছি, তাই মৃত্যুকে জয় করে নিয়েছি আমি, এখন আমি মৃত্যুঞ্জয়ী, আমাকে কিছু জ্ঞান দেওয়ার আগে এই কথা মাথায় রাখবেন সবাই। তো তোমার এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, একদমই 32 তাই। নম্বরের বাড়িতে আমরাও পুড়ে ছাই হতে দেখেছি। এবং মানে যে যাই আসলে বলুক না কেন, বঙ্গবন্ধু ছাড়া আসলে এই দেশ স্বাধীন হওয়া এত সহজে সম্ভব ছিলেন না। এই দেশের না, মানুষকে যদি আসলে এর আগে চেষ্টা হয়েছে, এর আগে অনেকেই চেষ্টা করেছে স্বাধীনতার ডাক দেবার, কিন্তু কোনটাই হুম সফল হয়নি। হুম হুম বঙ্গবন্ধুটা হয়েছে কারণ তার সেই গ্রহণযোগ্যতা ছিল। প্রান্তিক মানুষের কাছে মুজিব ভাই মানে একটা আস্থার জায়গা, একটা বিশ্বাসের হুম জায়গা। তো আমার যারা বলতে চায় যে মুজিব না, তারা ভুল বলে, কারণ এটাকে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকে ব্যর্থ হয়েছে। আমার নামে হয়তো ভুল থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মেজর ফারুক সম্ভবত ফ্রান্সের একটি খুবই বিখ্যাত সাংবাদিককে বলেছিলেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনের কারণ, উনি উনি বলেছিলেন একটা কথা, যে বঙ্গবন্ধুর একটি মারাত্মক ক্ষমতা ছিল আহ মানুষকে এক জায়গায় করার এবং মানুষকে জাগিয়ে তোলার। সেকে বাঁচিয়ে রাখলে মুশকিল। এই মানুষটা এতগুলো মানুষকে জাগিয়ে তুলেছিলেন যে মানে এটা আসলে কি সম্ভব হতো কিনা, এবং জাগিয়ে তুলেছিলেন কেন, আসলে এটা দিয়ে উনি কি পেয়েছেন 75-এর মৃত্যু ছাড়া? সত্যি কথা, 75-এর মৃত্যু ছাড়া উনি আসলে কি পেয়েছেন? উনি তো এই দেশের মানুষগুলোর একটা গতি চেয়েছিলেন। আপনারা তো আসলে, আমার যেটা ধারণা, আমরা যদি 71-এ পরাজিত হতাম, এখন আসলে আমরা জারুদার, মেথর, আর হচ্ছে আমাদের
এই বাংলাদেশের এই দিকের আমরা যারা নারীরা আছি, আমাদের সেক্স লেভে থাকতে হইতো, এরকম ভাবে আসলে থাকতো। এটা তো চায় নাই, সেটা আসলেই পিতা। সে কিভাবে চাইবে যে তার পিপল বলতো যে আমার মানুষেরা, এরকম করে কথা বলতো তো যে আমার মানুষেরা, আর কি লাগবে আমার, আমার 7 কোটি মানুষ আছে, এভাবে তো কোনো তার এভাবে বলতেই পারে নাই যে কতটা সে ধারণ করতো। আহ তা তো লাগছে, যে কারণে সে আসলে এই মানুষগুলার মুক্তির কথা ভাবছে আর কি। তো আপনারা যারা দেখছেন তারা আবার উল্টাপাল্টা ভাইবেন না, বাবু ভাই কোন দুঃখ কষ্ট থেকে কথাটা না, বলেছে, যে সেই মানুষটাকে না আমরা না 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 মূল্যায়ন না, করতে পারি না। দীপান্বিতা দীপান্বিতা, সরি সরি, আমি অনেক কিছুর ঊর্ধ্বে উঠে গেছি। কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। আমি পরিষ্কার কথা, যে মানুষটি বঙ্গবন্ধুকে ধারণ করবে না সে এ দেশও ধারণ করে না, আমার বিশ্বাস, একদমই আমার একমত। বিশ্বাস। আওয়ামী লীগ নিয়ে আপনার আমরা হাজার অভিযোগ থাকতে পারে, তর্ক বিতর্ক অনেক কিছু থাকতে পারে, আওয়ামী কিন্তু লীগের কথা বলুক, কে কোনো স্বীকার সমস্যা করে নেই। তারপরে আপনাকে বিতর্কে আসতে হবে যদি নিজেকে বাঙালি বলে দাবি করে। আর এক্স্যাক্টলি। বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যে ওই যে দীপান্বিতা যেটা বলল যে আমার দেশের মানুষরা, এই যে আমার বলে দাবি করা একটা রাষ্ট্রকে, এই কলিজাটা একমাত্র বঙ্গবন্ধুর ছিল, এবং বাঙালি সেটাকে হাসি মুখে করতো, অ্যাপ্রিসিয়েট করতো এই কথাটাকে। বঙ্গবন্ধু যখন বলতো যে আমার দেশের মানুষ বা আমার মানুষ, তখন মানুষ গর্ববোধ করতো যে বঙ্গবন্ধু আমাকে আমার মানুষ বলছে। আরেকটা ফিগার দেখান বাংলার ইতিহাসে যে এইটুকু বলার নাই, কলিজা রাখে যে আমার মানুষ। নাই। যেই এবং মানুষটা আমি যেই মানুষটা যখন প্রেসিডেন্ট, তখন তার ঘরের দরজা খোলা, সে থাকে 32 নম্বরে, তার বাড়িতে লুঙ্গি পরে বসে বসে সে মিটিং করে, যে কেউ গেলে তার বাড়ির দরজা ওপেন। একটা বাংলাদেশে দেখেন এই যে 2 দিন ধরে আসছে এক সুদখোর, যেটা নিজে মামলা থেকে বাঁচার জন্য ও নিজের আকাম ঢাকার জন্য একটা লাইভে আসি। তো যেটা পাঁচ হয়েছে বছরের এই পাঁচ ইউনূস বছরের সুদ ওর মতো একটা মৌকুব করে অপদার্থ, আমার উপরে ব্যাট চাপাই দিছে। ওর মতো একটা অপদার্থ, একটা দুর্নীতিবাজ, একটা চূড়ান্ত লেভেলের মানে অমানুষ একটা, ওর জন্য মনে করেন ও এত বিপ্লব করে আসলো, ওর পিছনে কোটি কোটি নাকি মানুষ দাঁড়ানো, ওর জন্য সিকিউরিটি নিয়ে ওর ঘুরতে হয় সব জায়গায়। কিন্তু বঙ্গবন্ধু এই সিকিউরিটি লাগতো না কোনোদিন। সো ওই কলিজাটা তার ছিল। কিন্তু কলিজাটা ছিল, বাঙালি সে মৃত্যু ফেস করছে। যে বাঙালি জাতিকে বিশ্বাস করাটা পাপ, কিন্তু সে বিশ্বাস মানে করতেন, এটা তার দুর্বলতা। একদমই। এই যে কিছুদিন আগে একটা, অনেক আগেও এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হইতো। এই যে কোন একটা নকল না কি আসল জানি না, ওই যে যে একটা আইছে মেজর ডালিম লাইভে টাইভে আসলো, ওই যে জঙ্গি ইলিয়াস নিয়ে আসলো লাইভে। ওইখানে মেজর ডালিম বলতেছে যে 26শে মার্চের সময় বঙ্গবন্ধু নাকি মানে ইচ্ছা করে নিজের প্রাণ বাঁচাইতে নাকি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছিল। উনি সেই মানুষ, 1975-এ যেটা শুনছি পড়ছি কিছু জায়গায়, যে তার নাকি মানে পালায় যাওয়ার মতন মিনিমাম 1 ঘন্টা সময় হাতে ছিল, 40 থেকে 1 ঘন্টা সময় মতন হাতে ছিল। ওই সময় তার যারা ঘরের ওই যে গৃহকর্মী বা এরকম যারা ছিল, যারা বেঁচে ফিরছে, তাদের কাছ থেকে পরে তো অনেক কিছু তথ্যাদি পাওয়া গেছে। সে যায় নাই, ওটা তো সে জানতো যে একদম কনফার্ম মৃত্যু, তাকে মারতেই আসতেছে। আর 26শে মার্চের সময় তো মানে ওইটা তাকে ইলিগাল ভাবে অ্যারেস্ট করতে আসছে আর কি। তো এই সেই মানুষ, কলিজার কথা বললো না রাসেল, সেইখান থেকে আসলেই সত্যি কথা যে সেই মানুষ, যে আমি মানে পালানো ধাতের মধ্যে নাই এই মানুষটার। বাবু ভাই, তুমি জানুয়ারির 10 তারিখে একটা লেখা লিখছো ফেসবুকে, একটু পড়ি হ্যাঁ সবার সামনে, রাসেল এটা নিয়ে কথা বলি। বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির মহান ডিজি মহোদয় জনাব সৈয়দ জামিল আহমেদ একজন শক্তিশালী পরিচ্ছন্ন কর্মী প্রশাসক। তিনি দাবি করেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হয়েও শিল্পকলা একাডেমির মাঠের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের একটি মুরাল ছিল। তিনি সেটাকে ভেঙে পরিষ্কার করে এই অবস্থায় এনেছেন। ওখানে ছবি দিছো, তুমি পোস্ট করছো কয়েকটা, নিচে সদ্য তোলা ছবিগুলো দিলাম। তার এই সাহসী কাজের জন্য আসুন আমরা সবাই তার প্রতি ভালোবাসা নিবেদন করি। এটা কি ধরনের ভালোবাসা তুমি নিবেদন করছো তার প্রতি, একটু বলো। বিষয়টা হলো, এটা আসলে ভেঙেছে 5 আগস্টের সময়, কিছুটা ভেঙেছে, ভাঙাটা হয়েছে 5ই আগস্টের ওই সময়। তো সেটা তিনি এত কাজ থাকতে ওটা তো তিনি নতুন করে আবার ঠিক করতে পারতেন। হ্যাঁ, উনি মুক্তিযোদ্ধা বলেন, দাবি করেন কিশোর মুক্তিযোদ্ধা। হ্যাঁ,
যে সময় যুদ্ধ হয়েছে ওই সময় যদি হিসাব করে উনি কিশোর মুক্তিযোদ্ধা জামিল আহমেদ উনি দাবি করেন, তাহলে ওনার উচিত ছিল ওটাকে ঠিক করে মানে রিফর্ম করা, নতুন করে করা। তা না করে ওটাকে ভেঙে এই সময় এসে ভেঙে পরিষ্কার করেছেন। তুমি শিল্পকলাই তো চালাতে পারছেন না, এখনো সেনাবাহিনী যায়নি, নাটক করতে পারছে না। ওইটা মনে হয় একটা মিনি ক্যান্টনমেন্ট শিল্পকলা একাডেমি, ওখানে কোনো সাধারণ মানুষের মানে প্রবেশাধিকার নাই, কেউ যেতে পারে না, নাটক দেখতে পারে না, একটা শিল্পকলা চালাতে পারেন না। উনি, আমি তো আমার কাছে মনে হয়েছেন উনি একজন পরিচ্ছন্ন দক্ষ পরিচ্ছন্ন কর্মী, আমি সেটাই বলেছি। হ্যাঁ, আর ধন্যবাদ, তো এটা বুঝে নেন, মানে সাধুবাদ জানানো। তো হুমায়ুন আজাদের একটা কথা খুব মানে জনপ্রিয় বা প্রচারিত, যে একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা না। তো সাবেক মুক্তিযোদ্ধা জামিল আহমেদকে যদি সে মুক্তিযোদ্ধা হয়েও থাকে তাহলে সাবেক মুক্তিযোদ্ধা। জামিল আহমেদকে যদি আজকে মুক্তিযোদ্ধা তার নামের আগে লাগাতে হয় তাহলে জামাত ইসলাম নিজেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বলতে পারে, প্রত্যেকটা রাজাকার নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারে। কারণ আজকে মানে সেই ৭১-এর যে ঘাতক দালালরা ছিল তাদের সঙ্গে জামিল আহমেদের কোনো তফাৎ নাই। অনেকে জামিল আহমেদ যখন মানে দায়িত্ব নিল শিল্পকলা একাডেমির, আমার চারপাশে অনেক থিয়েটার কর্মী আমার বন্ধুরা শুভেচ্ছা জানিয়ে ফাটিয়ে ফেললো, দক্ষ একজন মানুষ এসেছে, এবার অনেক কিছু পাল্টে ফেলবে। আমি তখন একটা পোস্ট দিয়ে বলেছিলাম, যেই লোক জামাত হিজবুত সমর্থিত ইউনূস সরকারের যেই পরীক্ষাগুলো হয় ধাপে ধাপে কাউকে নিয়োগের আগে, সেই ধাপগুলো পার হয়ে যোগ্যতা মানে প্রমাণ করে তারপরে সে এখানে নির্বাচিত হয়েছে এখানে আসার জন্য। ধরেন বাংলাদেশে যতগুলো শিবিরের কর্মী আছে সবগুলোর মধ্যে মেধা তালিকায় সে প্রথম হয়েছে, এই করে তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তো জামাতের সবাই পরীক্ষা দেওয়ার পরে জামিল আহমেদ প্রধান হয়েছে, মোস্তফা ফারুকী প্রধান হয়েছে, এরা ১, ২, ৩ হয়েছে এক একজন লিস্টে। সারোয়ার ফারুকী ১ নম্বর হয়েছে, এলাকা তার মন্ত্রী বানাইছে। জামিল আহমেদ হয়তো ২ নম্বরে ছিল, এখানে শিল্পকলার দায়িত্ব দিচ্ছে। জামাতের পরীক্ষায় তারা সর্বোচ্চ রেজাল্ট পাওয়া মানুষ। অতএব আজকে জামাতের এই দালালদেরকে যদি আমার মুক্তিযোদ্ধা বলতে হয়, এই সারোয়ার ফারুকীর মতো জামাতের পেইড দালালকে যদি আমার বলতে হয় যে একজন প্রগতিশীল ফিল্ম মেকার, মানে তাহলে এর চেয়ে আপত্তিকর কোনো কথা থাকতে পারে না। জামিল আহমেদকে মুক্তিযোদ্ধা বলার আমি তীব্র প্রতিবাদ জানাই। উনি, আমি শুনেছি উনি দাবি করেন, উনি অফিসে গেলেই উনি দাবি করেন, উনি প্রথম কথাই বলেন উনি একজন মুক্তিযোদ্ধা। না না, যদি ধরেন আমি তার কথাই মেনে নিচ্ছি, সে যদি মুক্তিযোদ্ধা হয়েও থাকে ৭১-এ, আজকে সে আমার কাছে রাজাকার, সে আমার কাছে জামাতের দালাল, সে পাকিস্তানের মানে জাস্ট দালাল ছাড়া আর কিছু না। অর্থাৎ জামিল আহমেদকে আজকে মুক্তিযোদ্ধা বলা যাবে না। যদিও লিখতে হয় জামিল্লাকে লিখতে হবে যে সাবেক মুক্তিযোদ্ধা, জামিলের উচিত সাবেক মুক্তিযোদ্ধা লেখা। জামিল আহমেদ বিষয়ে যখন কথা উঠলো একটু বলি, গত ২রা নভেম্বর যখন আমার উপরে হামলা হলো শিল্পকলায়, তখন পরের দিন তিনি সাংবাদিক সম্মেলনে তিনি আমার একটি পোস্টকে হাজির করে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন আমি দোষী। যারা হামলা করতে আসলো আমার উপরে বা নাটক বন্ধ করার জন্য তারা দোষী না, দোষীটা হলাম আমি পোস্ট কেন দিয়েছি। অদ্ভুত। এবং ওইখানে ওই যে জামাত শিবিরের তারা যে আসলে একটা পোস্টার টানায় যে ভাষা ছিল, ঠিক ইন্টারভিউতে পরের দিন তার ভাষা এবং কথা শব্দ আমি দেখলাম মিলে যায়, একেবারে হুবহু মিলে যায়। তাহলে উনি আসলে কাদের সঙ্গে গলা মিলাচ্ছে, কাদের সঙ্গে তাল মিলাচ্ছে। তো তোমার ওই পোস্টটা দেখে, যে পোস্টটা নিয়ে কথা বলছিলাম বাবু ভাই, এরপরে আমি একটা লেখা লিখেছি 10ই জানুয়ারি রাত 8:25 এটা একটু পড়ে শোনাইতে চাই সবার উদ্দেশ্যে। কবিতাটার নাম দিয়েছি, আমি কবিতা হয়েছে কিনা আসলে জানি না, কিন্তু মনের কষ্ট তো আসলে প্রকাশ করতে হয় লেখার মধ্যে দিয়ে, কিংবা ভালো লাগা যেটাই হোক। কথা অত সুন্দর বলতে পারি না, তাই লেখার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে হয়তো কখনো বই প্রকাশের চেষ্টা করি। শিল্পকলা একাডেমির বর্তমান গোজামিল ও বঙ্গবন্ধুর মুরাল ভাঙন। গোজামিল, গোজামিল, ও গোজামিল, তোমার সাথে কেন পাকিস্তানের এত মিল? পাকিস্তানের রিজওয়ান, তুমি কি ভেঙে আজ বুক করো টান টান? তোমার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা হয়েছে নিঃশেষ ও ম্লান।
তুমিও কি মুখোশে ঢাকা শিবিরের কোনো এক জান? রিজওয়ান, গোজামিল ও গোজামিল, তোমার সাথে পাকিস্তানের কেন এত মিল? কেমন লাগছে লেখাটা বাবু ভাই? খুব দারুণ, খুব দারুণ, দারুণ, দারুণ। আমি পড়েছি অবশ্য, আমি পড়েছি অবশ্য। জামিল আহমেদের নাটকের নামগুলি দেখলেও মানে উচ্চারণ করলে বোঝা যাবেন তিনি ধারণ করেন কি। একেবারেই একেবারেই, ইটস ট্রু। তো তোমার ওই বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম, ওইটা প্রসঙ্গেও আসতাম। এই যে সেই দিনের যে ঘটনাটা, এটা এখন পর্যন্ত তুমি কোথাও ওইভাবে বলো নাই, কোনো জায়গায় আসলে ওইভাবে সামনেও আনো নাই, বা হয়তো তোমার কোনো বাধা নিষেধ ছিল কিনা তাও জানি না। তো আজকে একটু বলো তো আমাদের আসলে ঘটনাটা কি ঘটেছিল। একটা অপরাধ তোমার বুঝতে পেরেছিলাম, যে তুমি সোশ্যাল মিডিয়ায় কেন এত সরব। তো যারাই সোশ্যাল মিডিয়ায় এখন সরব, রাসেলের একটা পোস্ট আজকে দেখছিলাম, ও লিখেছে যে আসলে কারা যে তাহলে ফেসিস্ট, এটা আসলে প্রশ্ন করা উচিত। বা এরকম যারাই সরব তাদেরকেই বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের দালাল ট্যাগটা লাগাই দিয়ে আগে যেমন মানে এই তারা যে আসলে তাদের নিজেদের পাপগুলা ঢাকতে, যে সমস্ত গ্লানি আত্মগ্লানি তো ওরা চিরজীবন ভুগছে, এই রাজাকাররা, আলবদররা, ওরা এখন মনে মনে প্ল্যান নিছে যে ওইটা ঘুরাই দিবে, ঘুরাই দিয়ে ওইটা হচ্ছে অন্যদিকে দিবে। তো যেই আসলে সরব কথা বলবে এখনের জিনিস নিয়ে, আমারও কালকে কি হবে আসলে জানি না, এটাই শেষ লাইভ কিনা জানি না, যাই হোক, মানে তাদেরকে আওয়ামী লীগের একটা ট্যাগ লাগাই দিয়ে হচ্ছে যা ইচ্ছা তাই করো, এরকম একটা বিষয়, মব জাস্টিস। এইটুকু পর্যন্ত বুঝতেছি। আর কি হয়েছিল ঘটনাটা আসলে একটু বলো না, সবাই জানুক আজকে। না না, আমাদের যে সেদিন শো ছিল, ও শো থাকাকালীন একটু আগে যেতে হয়। হ্যাঁ, তো যাওয়ার পরে দেখলাম 6টার দিকে টিকিট বিক্রি হচ্ছে ওখানে, কিছু জটলা। আমি একটু জটলার দিকে যাওয়ার চেষ্টা করার পরেই আমার নাম কেউ উচ্চারণ করলো। ওখানে কর্মচারী ছিল শিল্পকলার, আমাকে ঘেঁষতে দিল না, আমাকে ভিতরে পাঠিয়ে দিল। ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে দেখলাম যে আমরা ভিতর থেকে আমাদের গ্রুপের সদস্যদের পাঠাচ্ছি আসলে কি অবস্থা, আসলে মানে খোঁজ নেওয়ার জন্য। তো দেখলাম যে ভিড় বাড়ছিল। একটা পর্যায়ে জামিল আহমেদ আমাকে ফোন করলেন, ডিজি মহোদয় আমাকে ফোন করলেন যে আপনাদের ওখানে কি অবস্থা এরকম। আমি বললাম যে এরকম অবস্থা, আমরা এখনো নাটক শুরু করতে পারিনি, তো নাটক শুরু করব। হ্যাঁ, তো আমার লোক গেছে, দেখতেছে, শিল্পকলার কর্মচারীরা আছেন, ওরা দেখতেছে। তারপর ওরাই আমাদের পরে মনে ফোন দিলেন, আমাদের দলের প্রধানকে ফোন দিলেন। প্রধান তখন বললো আপনি এসে দেখে যান। তো উনি আসেন, উনি আমাদেরকে বললেন বুক আগলে তিনি আমাদের নাটক করাবেন, বুক আগলে তিনি ঠেকাবেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, তো তাই বুক আগলে তিনি নাটক করাবেন। তারপরে আমার দলের সহকর্মীরা আমাকে চাচ্ছে, মানে নাটক বন্ধ করতে চাচ্ছে সেটা তো একটা বিষয়, কিন্তু আমাকে চাচ্ছে আমি কোথায়, আমার নাম ধরে উচ্চারণ করে বলছে আমি কোথায়। তো স্বাভাবিক কারণ আমার দলের আমার নিরাপত্তার কথা চিন্তা করেছে। আমি একটু বললাম যে আমি নিজে ফেস করি, যেহেতু আমাকে নিয়ে ঘটনা, আমি নিজে ফেস করি, কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হয় নাই। সঙ্গত কারণেই হয়তো করতে দেননি, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। তারপর পাঠিয়ে দেওয়ার পরে আমি শুনলাম নাটকটির মাঝপথে ডিজি মহোদয় ডিরেক্টরের সাথে কথা বলে আলোচনা করে নাটকটি বন্ধ করে দেন। এটা হলো বিষয়। তারপরেও হামলা হয়েছে। এই প্রতিবাদ, নাটক বন্ধের প্রতিবাদে মামুনুর রশিদের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা হয়েছে, সেখানেও হামলা হয়েছে। হ্যাঁ, তারপরেও সেটাও তো মামুনুর রশিদকে ফোন করে তার নাটক না করার, ছোট ক্যারেক্টার করে সেটা না করার জন্য অনুরোধ করেছেন ডিজি মহোদয়। কতটুকু নৈতিক মানে বোধ থেকে এটা করেছেন আমি জানি না। হ্যাঁ, করতে পারেন কিনা। থিয়েটারের ছোট ক্যারেক্টার বলে তো কিছু আমি শিখিনি, এত বছর থিয়েটার ছোট ক্যারেক্টার বলে আমি কোনো কিছু শিখিনি। তো এটা না করলেই তো পারেন। তোমার তো মনে হয় 25-30 বছর হচ্ছে থিয়েটারের, আরো তোমার জীবনী আসলে না 35 বছর, আরো বেশি, 35-এর মতন। আর রাসেল তো মনে হয় মানে সেই 2013-তে তো অ্যাক্টিভিস্ট ছিলই, তারও আগে থেকে ওর রক্তের মধ্যেই হচ্ছে আসলে প্রতিবাদ। তো এই যে এত সরকারের উত্থান পতন আমরা দেখলাম, আমরা স্বৈরাচার সরকার দেখলাম, আমরা 90 দেখলাম,
হ্যাঁ, আমরা আরো অনেকগুলা সময় দেখলাম, 9/11 দেখলাম, অনেকগুলা সময় দেখলাম। রাসেল শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের একজন মানুষ এবং তুমি থিয়েটারের। তো স্বৈরাচার তো আর একটা দুইটা দেখি নেই, আসলে আমরা নানাবিধই দেখেছি। এইরকম ঘটনা কি আসলে আমরা কখনো দেখেছি কিনা, যে থিয়েটারের মধ্যে গিয়ে এরকম করে নাটক বন্ধ করায় দেওয়া, মব জাস্টিস, তারপরে হচ্ছে কি জানি বলে, ওই যে আপনি এই অভিনয় করতে পারবেন না, এটা তো আসলে এরশাদের আমলেও মনে হয় আমরা আহ, দেখেছি কিনা, ওই স্ক্রিপ্ট পাস করায়নি তো এরশাদের আমলে, সেটা আমরা শুনেছি। কিন্তু এই যে নাটকের মাঝখানে গিয়ে নাটক বন্ধ করে দেওয়া, হাতে তুলে দেন, এটা তো 1971-এর সময় ওই যে গিয়ে হামলা করতো না, যে স্যার একটু এদিকে আসেন বলে নিয়ে তারপরে চলে যাইতো। এটা তো হানাদার পাক বাহিনীর মতন, ইটস ইকোইং, এটা ইকো একদম ওই ধরনের। রাসেল, তুই কি কখনো এরকম তোর অভিজ্ঞতা আছে কিনা একটু বলবি? মানে শিল্প সংস্কৃতি অঙ্গনে যদি স্বৈরাচারের কথা হয়, তাহলে আমার কাছে জামিল আহমেদের চেয়ে বড় স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে জন্মায় নাই। কারণ সেদিন যারা ওখানে স্লোগান দিচ্ছিল যে এহসানুল আজিজ বাবুকে আমাদের হাতে তুলে দাও, সেই উস্কানিদাতাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে এহসান নামে একজন, যদি আমি নামটা ভুল, যদিও অনেক আগে না, ঠিকই, জানি। একদম ঠিক, একদম ঠিক, সেরকম তথ্যই এই পেয়েছি লোকগুলো আমরা। হচ্ছে গিয়ে জামিল আহমেদের ডান হাত বাম হাত, যারা ওখানে স্লোগান দিচ্ছিল, যারা চিৎকার করতেছিল। পুরো পরিকল্পনাটাই জামিল আহমেদের করা। জামিল আহমেদ তার লোক দিয়ে, আমি সরি, বাবু ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না, বা এটা আসলে আমার ব্যক্তিগত অবজারভেশন, যে পুরো ঘটনাটাই ঘটিয়েছে জামিল আহমেদ নিজে, তার নিজের লোক দিয়ে পরিকল্পিতভাবে অন্য আরো 10টা দলকে থ্রেট করবার জন্য, যে যদি কেউ ফেসবুকে এরকম কিছু লেখো তাহলে কিন্তু বাবুর করে নিতে হবে। এটা জামিল আহমেদের পুরোপুরি স্ক্রিপ্টেড একটা প্ল্যান ছিল, তার লোক দিয়েই সে করিয়েছে। আবার সে তার 12 ইঞ্চি সিনা নিয়ে গিয়ে দাঁড়াইছে, সিনা দিয়ে সে নাটক করাবে। হুম। তো এই নাটকগুলো আসলে আমরা নাটকের পিছনে নাটকগুলো আমরা জানি। অর্থাৎ শিল্প সংস্কৃতিতে জামিল আহমেদের চেয়ে বড় স্বৈরাচার, বড় রাজাকার মানে লাইভে আসছি, সেন্সর করলাম, তো আর আসেনি। না, একটু একটু মানে আমি এখানে মানে আমি অতটা সরি, জানি না। আমি আপনার মতো করে ডিজি মহোদয় বলতে পারিনি। আচ্ছা, আমি আমি বিষয়টা হলো এইটুক জানি, আহ, আহ, জামিল আহমেদকে ঘিরে একটা চক্র আছে শিল্পকলায়, তারা এই ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, খুব বেশি বড় না, তারা 4-5 জন হবে। এই চক্রটি শিল্পকলা চালাচ্ছে, আসলে শিল্পকলা একাডেমি চালাচ্ছে। কাকে কাকে কোথায় বদলি করতে হবে এটা আপনি বলতেই পারেন, কিন্তু আমি কেন এটা মানতে বাধ্য আপনি আমাকে বোঝান। কারণ আপনাকে আমি আজকে এখানে ধরেন একটা দায়িত্ব আপনাকে বসানো হয়েছে, আপনি বলবেন যে আমি করিনি, আমার পিয়ন করেছে, এইটা কোনো যুক্তি হতে পারে না। দায় জামিল আহমেদকে নিতে হবে। সো না? এটা আপনি যতই মানে ঘুরে পেঁচে হালাল করতে চেষ্টা করেন, এটা হালাল সম্ভব না আসলে। হুম। না, হালাল এবং করার চেষ্টা করছি না, মানে উনি ওই মানে ওই গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত, আমি সেটাই বলছি। আমার কাছে হয়তো উনি কি মনে হয় জানো আপনি বাবু আপনি ভাই, যে আপনার উনি, আপনার মনে হচ্ছে ওনার কাছে দায়িত্ব। যেগুলা তথ্য, রাসেলের সাথে একমত আমি, এবং ওনার কাছে তথ্য ছিল, উনি জানতো এরকম হ্যাঁ একটা হ্যাঁ, ঘটনা তথ্য ঘটবে, উনি ছিল। যদি চাইতেন, উনি এটা উনি একদম আমি আমাদেরকে অনেকের বলেছেন। কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এটা উনি আমাকে বলেছেন এই আমাকে কথা। উনি বলে নাই শুধুমাত্র কেন, মতটা সাবধান করে ক্রিয়েট নাই কেন? করবার জন্য নির্দেশনা দিয়ে শিল্পকলা থেকে বেরিয়ে তিনি গেছে হাওয়া খেতে সোহরাওয়ার্দী উদ্যানে, যে তোরা ফোন করলে আমি আসবো, এর মধ্যে তোরা যা করতে পারিস করে ফেল, বাবুরে পাইলে কতক্ষণ পিটায় ফেল, শুধু হাতের কাছে পায় নাই বলে। সেদিন উনি এটাও জামিল সেনাবাহিনী আহমেদের ডাকে নাই নির্দেশনা কেন? ছিল, যে আমি শিল্পকলার বাইরে সেনাবাহিনী, থাকবো, তোরা ঘটা, তারপরে গিয়ে আমি আসবো। এই ছেলে পেলে খেলাগুলো না আমরা ছোটবেলায় খেলতাম, যখন কাউকে মারতে হবে, যে তোরা যা পিটা, তারপরে আমি যাই কি হয়েছে কি হয়েছে ছাড়াই দিব। হ্যাঁ, জামিল আহমেদ সেই পোলাপেন না গেম নিয়ে এখনো পড়ে আছে। হয়েছে কি দোস্ত, এটা আর কি আমার কাছে মনে হয় ক্ষমতা 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 ওরকম মনে হয়, ক্ষমতায় গিয়ে বসলে তখন বোঝা যায় যে বাবাজি ওটা চালাইতে হয় কেন। উনি আসলে এগুলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, উনি এগুলা ব্যালেন্স করতে পারতেছে না, দিস ইজ আউট অফ হিজ কন্ট্রোল। পারতেছে না, শুধু কিন্তু শুধু চাপতে চাপতে পথটা ভাগাইছে, যেটা আমি অবশ্যই গিলতে পারবো না, তাহলে তার আমরা চাপতে ভিতরে এই গেছি কি ক্ষমতা, নয়। আমাকে একটা কিছুর জন্য ডাইকা বললেই তো আর আমি করবো এরকম না, আমার মনের মধ্যে তো নিশ্চয়ই সেই ইচ্ছা ছিল দেখি আমি করতে খুবই গেছি। স্বাভাবিক। এবং এই আমি যে কি ফেসিস্ট আমি ফেসিস্ট আমি তো ফেসিবাদের কোনো কিছু কথা এত শুনি। হুম, মানে আমি কোনো কিছু চুষতে গেলে আগে তোমার বুঝতে হবে আমার মুখের সাইজ কত। কারণ জামিল আহমেদ যদি মনে করে যে আমি আনন্দের চোট উত্তেজনায় মুখে নিয়ে নিচ্ছি কিন্তু আমার মুখে যাচ্ছে না, তাহলে এটা তার দায়, এটা অন্য কারো দায় না, তাকে নিতে হবে এটা।
কয়েকটা কথা উঠে আসলো কিন্তু আমাদের আড্ডার মধ্যে, যে একটা মানুষ তার রাজনৈতিক মতামত সোশ্যাল মিডিয়ায় দিতে পারবে না, দিতে গেছে বিধায় তার একদম ডাইরেক্ট জানের হুমকি, নাটক বন্ধ করায় দাও। আবার এই হাসনাত নামের এই যে একটা ছেলে ছোকরা আছে, এই লিখছে, এর এই কথা খুব ভাইরাল হয়েছে এখন দেখি ফেসবুকে, ফেসিবাদের পক্ষে লিখলে কলম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের। তা না, আমার প্রশ্ন রাসেল তোর কাছে, তাহলে ফেসিস কারা? ফেসিস কারা? এই সমস্যা নাই তো, আরে সমস্যা নাই তো, বলেছে কলম ধরলে। ভেঙে আমরা তো দিবে। কলম দিয়ে লিখি না, আমরা তো কলম দিয়ে ফেসবুকে লিখি না। লিখতেছি। আমরা তো কলম দিয়ে লিখি না, আমরা কিবোর্ড দিয়ে লিখি, আমরা ও তো মোবাইলে এটা কিবোর্ড দিয়ে লিখি, কলম দিয়ে লিখি না তো। ও তো লিখেছে মিডিয়ার উদ্দেশ্যে। আর এই সরকার পতনের জন্য মিডিয়ার কি অবস্থান ছিল সেটা আমরা সবাই জানি, এবং তারপর 5 তারিখের পর থেকে মিডিয়া কি করতেছে সেটা আমরা দেখতেছি। বড় বড় হাউসগুলো একটা নিউজ করবার পরে সেটা 10 বার এডিট করে, হ্যাঁ 10টা নিউজ আমাদের 3টা ডিলিট করতে বাধ্য হয়। সংবাদপত্রের বাক স্বাধীনতা। এই অবস্থা, এবং ফোন করে মাপ চাচ্ছে, বলতেছে আমাকে উপর থেকে প্রেসার হ্যাঁ, দিচ্ছে, তাহলে এই জন্য এটাই মাপ চাচ্ছে লিখতেছে যে এখন। ভাই, মাপ চাচ্ছে যে আপনি আমাকে ভুল বুঝেন না, আমার চাকরিটা চলে যাবে। এই তো অবস্থা। এবং আমাদের কোথাও তো উপদেষ্টা সারা আফ্রিকির ওয়াইফও আবার আরেক জার্নালিস্টকে থ্রেট দেয় যে সামনে দেখায় দেবে, দেখায় দিবে। ডিসেম্বরের এক্স্যাক্টলি। পরে বুঝবেন। বুঝবেন। তাহলে বোঝেন অবস্থাটা কোন পর্যায়ে গেছে। মানে তাহলে ফেসিস্ট কারা? ফ্যাসিবাদী এই ফিস যে তো সারা ট্যাগ একটা আফ্রিকির বউ। দিবেন। বঙ্গমাতা চরিত্র করেছে না উনি, হ্যাঁ, ইয়েতে, কোন ফিল্মে জানি। হ্যাঁ, বঙ্গমাতা ঘসেটি বেগম। হুঁশিয়ারি দিয়েছে ওই যে আগে আগে একটা। বঙ্গমাতা ছিল, এখন ঘসেটি বেগম আর কি। ভালোই হয়েছে। এখানে একজন লিখেছেন আমাদের এখানে দর্শক, আহ আর একটু আগে যদি আবার যদি একটু রিপিট দেওয়া যাইতো রাজীব ভাই, তাহলে ভালো হতো। জামশেদ শামীম লিখেছে, ভালোই হয়েছে ওদের মুখোশ খুলেছে, এটা খুব জরুরি ছিল। হ্যাঁ শামীম, এটা ঠিক কথা বলেছো, আমি এটা তোমার সাথে একেবারেই সহমত। একজন লিখেছে, ভাই মিডিয়ার কিছু লাল বিপ্লবী আছে যারা জুলাই আন্দোলনে বহুত কিছু ছিঁড়ে ফেলার কথা বলেছে, সেই কাঁঠাল পাতা খোর ভাইদের নিয়ে যদি কিছু বলতেন। রাসেল, এটা তুই বল, কাঁঠাল পাতা ভাইদের নিয়ে। না, এটা হচ্ছে কি, মানে আমি হচ্ছে গিয়ে জুলাই সম্ভবত রকি, 15 ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 17 তারিখের দিকে একটা পোস্ট দিয়েছিলাম। কোথাও থেকে আমি একটা তথ্য পাই, বাংলাদেশের কোন একটা বড় বিজ্ঞাপনী সংস্থার মধ্যে 15 কোটি টাকার একটা লেনদেন হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। ওইটা নিয়ে ভিতরে একটু ঝামেলা হয়েছে। ওই অফিস থেকেই ফোন করে আবার আমাকে একজন বললো, ভাই আমাদের অফিসে এই কাজ চলতেছে। তো তখন আমি একটা পোস্ট দিছিলাম যে বাংলাদেশে যেই সব শিল্পী এবং মানে শিল্পী সমাজে যারা রয়েছে, যাদের এতদিন মেরুদণ্ড দেখেন নেই, এই কোটা আন্দোলন নিয়ে একটা শব্দ বলে নাই, খুব শীঘ্রই তারা দেখবেন সবাই মাঠে নামবে একসঙ্গে, কারণ পরিকল্পনা চলছে। কারণ তখন আমি জানি যে 15 কোটি টাকার ভাগাভাগি চলতেছে। এই সারোয়ার ফারুকি তারা তখন, সারোয়ার ফারুকি বোধহয় অস্ট্রেলিয়া তখন। তো তারা যে ওখান থেকে মেকানিজম করতেছে, কোথা থেকে জামাতের থেকে ফান্ড আসতেছে, কোন জায়গা থেকে ফান্ড বিতরণ হইতেছে, আমি তো জানতাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপনি কিভাবে বলতেছেন যে কয়েকদিনের ভিতরে মিডিয়ার এক একজনের মেরুদণ্ড গজাবে। আমি লোকের মেরুদণ্ড মেকিং চলতেছে। তো আমরা তো জানি কারা কেন নামছে। সারোয়ার ফারুকি, ইউনুস, এটা হচ্ছে অগাস্টের 15 তারিখের দিকে। অগাস্টের 15 তারিখের দিকে সে হচ্ছে গিয়ে ইউনুসের উপরে একটা কাজ ধরে। আচ্ছা, আমরা কমেন্টসটা পরে দেখি। ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে সারোয়ার ফারুকি, যেটা শুটিং শেষ হয়েছে, কোথাও সে আজ পর্যন্ত স্বীকার করেনি এটা। শুটিং শেষ হয়েছে ওটার ডকুমেন্টারি। ওটা তার লাইফে সবচেয়ে বিগ বাজেটের প্রজেক্ট। অগাস্টে সে ওটা শুট শুরু করে। বলিস কি, তাই নাকি? ধান্দাগুলো আমরা জানি না। আওয়ামী লীগের মানে সময় লুটে পুটে খাইছে সবকিছু। এই সমানে অভিজ্ঞতা, এই সারোয়ার ফারুকি এরা, এদের জন্য কেউ ঢুকতে পারেনি ওখানে। সমানে এই রেদওয়ান, আরাফাত রনি থেকে শুরু এগুলো করে, সব। হ্যাঁ আরাফাত থেকে শুরু করে ওই যে যারা ছিল আর কি আওয়ামী লীগের, হুম, সারাদিনের পাচে সব। এটা সবকিছু কিন্তু এরা ছিল। পিপলু এয়ার খান দ্য ডটার সেল বানিয়ে হচ্ছে দেখলাম আবার রাস্তায় নেমে গেছে আন্দোলনে। এই যে বঙ্গমাতা বঙ্গমাতা বলা হলো, তৃষা, হুম তৃষা বঙ্গমাতা চরিত্র পাওয়ার জন্য, এই চরিত্রটা পাওয়ার কথা ছিল জ্যোতিকা জ্যোতির লুকের দিক হুম থেকে। জ্যোতিকা হুম জ্যোতির পাওয়ার কথা ছিল, কিন্তু সে হচ্ছে গিয়ে ওবায়দুল কাদের কেমন তার মামা হয় কোন রিস্তা দেখায়া যায়া দালালি করে এই চরিত্রটা ভাগাইছে তৃষা। নিজে এটা পাওয়ার জন্য। বাহ, হ্যাঁ, বাহ বাহ।
জ্যোতিকে ওখান তখন থেকে বিনা হাঁটায়, করে নাই, তখন তখন হচ্ছে গিয়ে মনে হয় নাই। ওবায়দুল কাদের তার মামা হয়, ওই রিস্তা দেখায় ওখান থেকে যে দালালি করে এটা বের করছে, মানে পাওয়ার খাটায়া। তারা এখন এসে এরাই আওয়ামী লীগের দালাল চিনায় আমাদেরকে। আর এরাই এখন বলে যে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মানা যাবে না। আর তার স্বামী স্বয়ং মোস্তফা সরোয়ার ফারুকী বলে যে আমরা এই জুলাই আন্দোলনে যারা সমর্থন দেই নাই, আমরা নাকি 1971-এ থাকলে রাজাকার হইতাম। রাজাকারের মুখে এই কথা। আচ্ছা, একটা প্রশ্ন, এটা খুব সুন্দর একটা কথা আসছে রাসেল তোর জন্য। সমগ্র হিমু নামে একজন লিখেছে, এটা খুবই সুন্দর, আমি একটু বলি। রাসেল ভাই, আমাদের সন্তানদের সাথে জামাত শিবির বাটপারি করেছে, জামাত শিবির বাটপারি করেছে। আমার মনে হয় সুযোগ পেলে ওরাও মাঠে নামবে এবং রাজাকার উৎখাত করবে। আমি মনে করি ওদের দোষ না দিয়ে ওদের ভুলটা ধরিয়ে দেওয়া উচিত। এটা আমি একদম সহমত। আমি তো সারাক্ষণ এখন বলি যে আমি নিজেও প্রতারিত হয়েছি। আর এটা এত এই বড় গভীর এবং অন্ধকার যে ষড়যন্ত্র, এটা ওদের বুঝতে যে পারার কথা ছিল না তো। না, আমাদের সবচেয়ে বড় পরাজয়টা হয়েছে আমাদের আদর্শিক জায়গায়, অন্য কোনো কিছু হুম। না। আমরা হয়েছে কি যে সেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আমাদের মধ্যে এক ধরনের দম্ভ চলে আসে, একটা অহংকার চলে আসে, আমরা তো জিতে গেছি। এই যে জিতে গেছি একটা অহংকার নিয়ে গত 50 বছর পর্যন্ত আমরা জয়ের আনন্দেই ডুবেছিলাম। আমাদের মনে হয় নাই যে আমাদের এই বিজয়টাকে ধরে রাখা দরকার। কিন্তু যারা পরাজিত শক্তি ছিল, জামাত, ওরা জানতো ওরা হেরে গেছে, অতএব ওদেরকে জিততে হবে। ওরা বাংলাদেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত মুক্তিযুদ্ধ বিরোধী যে আদর্শ সেটার বিস্তার ঘটাইছে। আর আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতে গেছি বলে সেই আনন্দ নিয়ে বসেছিলাম 50 বছর। তো দায়টা আজকে যে জেনজি প্রজন্ম, জেনজি প্রজন্মেরও শুধু না, আমরা যারা তাদের উত্তর প্রজন্ম আছি, দায়টা সবচেয়ে বেশি আমাদের। যে আমরা তাদেরকে গাইড করতে পারিনি, আমরা তাদেরকে সাদা কালো চেনাতে পারিনি। তারা ফেসবুকে কোথাও চাঁদের সাইডিকে দেখা গেছে, ওইটাই তারা বিলিভ করবার মতো একটা ধারণা তৈরি, মানে মানসিকতা তৈরি হয়ে গেছে তাদের মধ্যে। ইসলামের নামে যে কোনো কিছু বললেই তাদের কাছে মনে হচ্ছে এটা রাইট। তো এই যে প্রজন্মটা, এই প্রজন্মটা আসলে ধ্বংস হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। আমাদের পারিবারিক যে শিক্ষা, যে সংস্কৃতি, সেটা নেই, সেখান থেকে ধ্বংস হয়েছে। কজন বাবা মা মুক্তিযুদ্ধ নিয়ে সন্তানের সঙ্গে কথা বলে? কজন বাবা মা দেশপ্রেম জিনিসটার ব্যাপারে সচেতন? কজন বাবা মা বোঝে যে নাগরিক অধিকার কি, নাগরিকের দায়িত্ব কি? কেউ সন্তানের সঙ্গে নিয়ে কথা বলছে না। আর আমাদের স্কুল কলেজগুলো বানাচ্ছে হচ্ছে রাষ্ট্রের নাট বল্টু, যে তুমি যদি এতটুকু পড়ো এত বড় নাট হবা, এতটুকু পড়লে তুমি এত বড় বল্টু হবা। হ্যাঁ, নাট বল্টু বানাচ্ছে রাষ্ট্রের, মানুষ তো বানাচ্ছে না কেউ। তো আসবেটা কোথা থেকে? একেবারেই না। ভাই যেটা বলেছে ওটা একেবারেই সত্য। পরাজয়টা আমাদের সামগ্রিক, বাঙালির পরাজয় এটা। একদমই, একদমই এবং এটা সত্যি কথা। আর আমরা আরেকটা আমাদের যেটা, আদর্শ বিস্তার করতে পারিনি। আর তুই তুই বেশ কয়েকটা তুই বেশ দেশে ভ্যাটে আর সুদে আছে ফয়সাল উদ্দিন নীরব। জি ভাই, আপনি একদমই ঠিক কথা বলেছেন। সুদীজন হচ্ছে গিয়ে নিজের সুদ মওকুফ করে নিয়ে আমাদেরকে ব্যাটের বালুচরের মধ্যে, কি জানি বলে, চোরা বালুর মধ্যে ফালাই দিতে। শাহাদাত রাসেল, একটা পোস্ট করছিস তুই, আরো একটা পাতা ছিল ছাগলে খেয়ে ফেলেছে, সরি, বৌদ্ধ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান। আর একটা পাতা কি ছিল? আদিবাসী, আদিবাসী কথাটা ছিল, কিন্তু সেটার কারণে বইয়ে মানে প্রকাশের পরেও এটাকে বাতিল করা হয়, নতুন করে কভার করা হয়। কারণ আদিবাসীদেরকে তারা মানতে রাজি না। কারণ আদিবাসী বলার কয়েকটা সংকট রয়েছে। যখনই আমি কাউকে আদিবাসী বলবো তখন তো বোঝা যায় যে সেখানকার আসলে আদি অধিবাসী তারা, অতএব ওখানে একটা অধিকার প্রসঙ্গ চলে আসে তাদের। তো যদি আমি তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দেই, তাহলে হচ্ছে অ্যাজ এ সেটেলার আমি যে কোনো মুহূর্তে গিয়ে না ওই জমি আমার বলে দাবি করতে পারবো না। ওখানে গিয়ে আমি হোটেল মোটেল বানাতে পারবো না, কটেজ বানাতে পারবো না। সো সেটেলারদের জন্য আদিবাসী স্বীকৃতি উঠিয়ে দেওয়াটা খুব জরুরি। তো এই কারণে আদিবাসী শব্দটাকে কোনো কালেই এরা নিতে পারেনি, কিন্তু মূলত এরা আদিবাসী। এখন কি করবো, বাংলাদেশ চালাচ্ছে ছাগলে। তো ছাগলে আদিবাসী যে পাতাটা ছিল এটা খেয়ে ফেলছে, একদিন হিন্দু পাতাটা খেয়ে ফেলবে, বৌদ্ধ পাতাটা খেয়ে ফেলবে। শুধু মুসলিম পাতাটা যখন থাকবে তখন যে কিছু আছে না যে ওই কি বলে, যে যুদ্ধ করতে করতে একটা অভ্যাস হয়ে গেলে যদি আর কাউকে না পায় তখন নিজের পা দিয়ে পায়ের সঙ্গে হাতের যুদ্ধ করে। তো মুসলিম রাষ্ট্র কোনোটাই শান্তিতে নেই। ইরাক, সিরিয়া, আফগানিস্তান যেটাই বলা হোক, পাকিস্তান বলা হোক, ওদের বাপদাদার দেশ যেটা পাকিস্তান, সে পাকিস্তানে প্রতিদিন শত শত মানুষ মরতেছে বোমা খেয়ে। তো যেসব দেশেই ছাগলে একে একে সব খেয়ে নিচ্ছে, ওই দেশগুলো কোনোটাই ভালো নাই। সো আদিবাসীদের এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ ধারাবাহিকভাবে সবগুলোই খাবে। রাইট।
পাকিস্তান আফগানিস্তানের মধ্যেই তো এখন সম্পর্ক আসলে ভালো না, তারা তো উভয়ই আসলে মুসলিম রাষ্ট্র, তারপরেও পাকিস্তান তো নিজের ভেতরে নিজেরই সম্পর্ক ভালো না, আফগানিস্তান টানলো কেন? সেটাই সেটাই। তা আমাদের দেশটাও আসলে ওই ধরনের একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা, এর কোনো উন্নয়ন টুন্নয়ন এগুলো সব ফালতু কথা। মানে একটা জায়গায় সারাক্ষণ গ্যাঞ্জাম লাগায় রাখলে ওইটার থেকে যারা আসলে তৃতীয় শক্তি যারা লাভবান হয় তাদের হচ্ছে গিয়ে এরা টুলস, যারা এখন যা এগুলা কিছু করতেছে। যিনি ওই যে বললেন হিমা, হিমু মনে হয় ওনার নাম, ওনাকে আমি একটু একটা জিনিস বলতে চাই যে আসলে আমাদের, যেমন আমার আহ, দুই ভাগনা একদম যদি বলি, তারা কিন্তু মানে শুরুতে 5th অগাস্টের আগ পর্যন্ত এই আন্দোলনের একদম সোচ্চার ভাবে তারা এটার সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু 5th অগাস্টের পরে তারা রিয়েলাইজ করেছে, এখন আমি বুঝতে পারি যে তারা বেশ ভালোভাবেই আসলে রিয়েলাইজ করেছে। এখানে তো আসলে আমারও কিছু ব্যর্থতা আছে। ওরা যেমন বুঝে নাই যে আসলে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছিল শিবির, এটা ওরা পরে বুঝছে। ওরা যখন বুঝছে একদম চুপ হয়ে গেছে যে এটা কি করলাম। ওই যে বাবু ভাই যেমন বলছিল না যে এরকম, তো আমি মনে করি যেমন আমার ভাই না, ওরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, ও খুব সেকুলার মানসিকতার, আমি একদম জানি। দুজনেই শিল্পকলায় চারুকলায় পড়াশোনা করে এরকম একদমই। তো ওরা আসলে এটা বুঝতে পারে নাই, একদমই বুঝতে পারে না। আর আমার আর একটা যেটা মনে হয়, এটা রাসেল বেশ কয়েকটা এর আগে কয়েকটা লাইভে বলছে, একটা লাইভে খুব সুন্দর একটা কথা বলছিল যে আপনি কি আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে বিচার করেন। মানে তোর কি মনে আছে কিনা, তুই একটা লাইভে বোধহয় এই কথাটা বলেছিলি যে গত আসলে 15 বছর আমরা দেখতেছি, কিন্তু তার আগের জিনিসগুলো তো আসলে আমরা ভুলে যাই যে এর আগে কি হয়েছিল। এই জন্য তোমাদের দুজনের কাছেই আসলে আমি জানতে চেয়েছিলাম। এনিওয়ে, তো বাবু ভাই তুমি এত চুপ কেন, তোমার কি বলার আছে একটু বলো। এখনের জেনারেশনের প্রতি আমরা আসলে দুইটা জেনারেশন এই জায়গায়, এখন আমি আর রাসেল অলমোস্ট অলমোস্ট না উই আর সেম জেনারেশন, তুমি একটা, এখন এই তৃতীয় যে পরবর্তী জেনজি জেনারেশন, তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা বলো। না, বলার তো অনেক কিছুই আছে। এই এখানে টক শোতে বা এই আড্ডায় বলে তো লাভ নেই। কাজ করার বিষয় আছে, কাজ করার বিষয় আছে। আমরা আসলে কি কেউ রাজনীতিক সচেতন বলি, কিন্তু রাজনীতি সচেতন নই আমরা। যদি হতাম বা ওইটা যদি তৈরি করতে পারতাম, তাহলে আজকে এই অবস্থা হতো না। আমরা দিন আনতে দিন, মানে দিন আনি দিন খাই অবস্থা। রাজনীতি মানে, মানে আমি কি বলবো, মানে মানে বর্জ্য সমাজ ব্যবস্থাই দায়ী আসলে। এটা এই বর্জ্য সমাজ ব্যবস্থার কারণেই আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। আজকে দুর্নীতির কথা বলছে, দুর্নীতি তো হবেই, টাকা পাচার এটা তো হবেই। আমার সমাজ ব্যবস্থাই হলো বর্জ্য সমাজ ব্যবস্থা, তার কারণে তো হবেই। আমার মূল জায়গায় আঘাত না করলে জাতি হিসেবে আমরা আগাতে পারবো না, আমরা পিছনেই পড়ে থাকবো। আর যে জেনারেশনের কথা বললি, তাদের বোঝানো বড় কষ্ট হবে। ধাপে ধাপে পরিবার থেকে সেটাকে তৈরি করতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে। কিছু বলার নেই। আমরা হয়তো সোশ্যাল মিডিয়া কিছু বলবো, কিছু শিখবে, জানবে, হ্যাঁ, তাতে যে কাজ হচ্ছে না তা না, কাজ হবে। কিন্তু যারা পরিবারের গার্জিয়ান আছে, বাবা মা আছেন, বড় ভাই বোন আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। ভালো কোনটা, মন্দ কোনটা, সাদা কালো কি, সেটা বোঝার ক্ষমতাটুকু, বুঝিয়ে দেওয়ার ক্ষমতাটুকু থাকতে হবে তাদেরকে। যেটুকুই বলবো, আর কিছু না। সুন্দর। রাসেল। আসলে সবচেয়ে জরুরি হচ্ছে কি, আমার মনে হয় যে আগে একটা কালচার ছিল। যেমন আমি যদি আমার ছোটবেলা বলি, আমি নিজে আমার গ্রামে একটা পাঠাগার তৈরি করেছিলাম। আমি এত পরিমাণে বই পড়তাম যে ডাক্তার আমাকে, মানে আমার বাবাকে নিষেধ করেছিল যে ওকে বই পড়তে দেবেন না, মানে আমার চোখের সমস্যা হচ্ছিল। তো আমরা তো আসলে ওই জায়গা থেকে আমাদের বেড়ে ওঠা, আমরা ওই ফেসবুকে থেকে পড়ালেখা শিখিনি, আমরা ফেসবুক থেকে ইতিহাস শিখিনি। আমরা আসলে অনেক বই পড়তে পড়তে কোথাও গিয়ে ফিল্টারিং করে নিজের একটা বোধ তৈরি হয়েছে, কোনটা রাইট কোনটা রং বোঝার মতো একটা জায়গা তৈরি হয়েছে। আজকে জেনারেশন বই থেকে দূরে সরে গেছে। আমার মনে হয় সবার আগে উচিত হচ্ছে আমাদের সেই পাঠের অভ্যাসটা তৈরি করা নতুন প্রজন্মের মধ্যে। বাহ। আমি এইটুকু বিশ্বাস করি, ওরা যদি পড়তে শুরু করে,
ওরা যদি জানতে শুরু করে আমাদের ইতিহাস, আমাদের সেই 1000 বছরের বাঙালি যে সংস্কৃতি কি ছিল, ওরা নিজেরাই উপলব্ধি করতে পারবে। ওদেরকে আর অন্য কেউ যে ভুল পথে নিয়ে যাবে না, ভুল পথে এইভাবে নেওয়া যায় না যদি আমি ভেতর থেকে স্বশিক্ষিত হই। আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, আমি বলছি স্বশিক্ষার কথা। আমি কি অর্জন করলাম, আমি কি শিখলাম, প্রতিষ্ঠান আমাকে কি শেখাচ্ছে ওইটা আলাদা একটা বিষয়। প্রতিষ্ঠান কখনো মানুষ বানায় না, সে সরকারি কর্মচারী বানায়। তো যদি শুধুমাত্র পাঠের অভ্যাসটা তৈরি হয় আমাদের, তাহলে আমরা অনেক সংকট থেকে বেরিয়ে আসবে। এই যে জেনজি প্রজন্ম, যাদেরকে নিয়ে প্রচন্ড আক্ষেপ, নট অনলি যে বাংলাদেশ, বহির্বিশ্ব এটা নিয়ে কয়েকদিন আগে একটা নিউজ হলো যে জেনজিরা যেখানেই জব করতে যায় তারা কোথাওই ফিট হয়, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ তারা কাজের ব্যাপারে মানে কি বলে, কাজের জন্য উপযোগী না। হয়তো এই জেনারেশনটার মধ্যেই একটু জটিলতা রয়েছে, কিন্তু বাংলাদেশের যে আমাদের জেনজি জেনারেশন বলতে যাদেরকে বোঝে না, আমার মনে হয় তাদের আরেকটু ইতিহাস সম্পর্কে জানা দরকার, আরেকটু বাংলার ঐতিহ্য সম্পর্কে জানা দরকার। শুধুমাত্র ধর্মের নামে মানে এই যে কোনো কিছু বলায় বিশ্বাস করা, এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ এই বাংলায় সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে ধর্মের নামে। যদি বলা হয় পুরো পৃথিবীতেও সবচেয়ে বেশি কিসের কারণে রক্তপাত হয়েছে? ধর্মের নামে। একটা সময় খ্রিস্টানদের হাতে মানে কোটি কোটি মানুষ খুন হয়েছে শুধু ধর্মের কারণে। একটা সময় হিন্দুদের হাতে আমাদেরকে 100 বছর রুলই করে গেছে এই জায়গায়। তো ধর্মের নামে রক্তপাত, ধর্ম নিয়ে যে রাজনীতিটা, এটা নতুন কিছু না, এটা খুব আদিম একটা প্রবৃত্তি। অতএব ধর্মের নামে কিছু বললেই সেটাকে পবিত্র জ্ঞান করার কোনো কারণ নেই। এই কারণে নিজের ওই মানে পড়াশোনার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে, যাতে আমার ফিল্টারটা তৈরি হয়, কোনটা সত্য তথ্য, কোনটা মিথ্যা তথ্য, কোনটা আমার নেওয়া উচিত, কোনটা আমার নেওয়া উচিত না, এটা ওদেরকে ডিসাইড করতে হবে। কারণ ফিল্টার কেউ দিতে পারে। একটু বলি, মানে পাঠ তো করতেই হবে। পাঠ তো যদি বই পাঠ না করি, ইতিহাস না জানি, এবং এমনকি ধর্মীয় বই তাকে পড়তে হবে, ধর্ম সম্পর্কে যদি জানতে হবে। আমরা এখানে ধর্মটা পালন করি না জেনে পালন করি। আমাদের এখানে যে সরকার রাষ্ট্র চালায়, কিছু আমলা রাষ্ট্র চালায়, মানে আমরা তো রাজনীতিবিদদের দুর্নীতির কথা বলি, চরম দুর্নীতিবাজ হলো সরকারি আমলারা। এই আমলারা যে সচিব পর্যায়ে যে পদমর্যাদায় যারা বসে আছেন, তারা ধর্মান্ধ ব্যক্তিরা বসে আছেন। ওই জায়গায় যদি আমি পরিষ্কার করতে না পারি, সরকার যদি, রাষ্ট্র যদি ওই জায়গাটা পরিষ্কার করতে না পারি, ওই মানুষগুলির মাথাগুলো যদি পরিষ্কার করতে না পারি, বা পরিষ্কার মাথা যদি না আনতে পারি, দেশ তো চালায় তারাই। মন্ত্রীরা তো এই আজ আছেন, কাজ চলে যাবেন, ওরা থেকেই যান, ওরাই চালান। ঠিক আছে, ওই যে পাঠ অভ্যাসের কথা বললি রাসেল, একটা সময় বিকাল বেলা বা সন্ধ্যার সময় বের হলে, রাস্তাঘাটে বের হলে, মফস্বল চলে গানের রেওয়াজ দেখতাম, হারমোনিয়ামের রেওয়াজ দেখতাম। হ্যাঁ, এখন ওয়াজ শুনি, ওয়াজ ছাড়া কিছু শুনি না। নাচের নুপুরের শব্দ পেতাম, সে চর্চা কোথায়? চর্চা তো হারিয়ে গেছে। কিভাবে হারালো? এগুলোকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ওই 10টা 20টা 50টা ওই অবকাঠামো বানিয়ে, ওই কি বলে, ওই শিল্পকলার অবকাঠামো বানিয়ে সাংস্কৃতিক চর্চা হয় না। সাংস্কৃতিক একটা যুদ্ধ করতে হবে। বিপ্লব তো আরো বড় বিষয়। হ্যাঁ, বিপ্লব আরো বড় বিষয়, করতে বললে ভালো। হ্যাঁ, সেটা তৈরি করতে হয়। তৈরি তো আর বিপ্লব তো বললে কেউ হয় না, ওটা তৈরি করতে হয়, জাগরণ তৈরি করতে হয়। সেই দায়িত্ব নিতে হবে সবাইকে, এক হয়ে ধর্মান্ধর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, কেউ আমরা কারো ধর্মকে আমরা অবজ্ঞা করছি না, ঘৃণা করছি না। হ্যাঁ, কিন্তু আমরা করছি তা দুর্ভাগ্য আমরা বাঙালি মুসলমানদের। এই যে শিক্ষার কথা, এই যে আমরা এই যদি এই বাংলাদেশের কথাই ধরি, সনাতন ধর্মীর মানুষ কত মানুষ মানে তারা জমিদার ছিলেন, শিক্ষায় তারা ভালো ছিলেন। বাঙালি মুসলমানদের শিক্ষা এত নিচে কেন? তারা শুধু ধর্মটাই দেখেছে, আর কিছু পাঠ করার ইচ্ছা প্রকাশ করেনি। তারা ওই ধর্ম নিয়ে তারা ভেস্তে চলে যাবেন, ওখানে তিনি সবকিছু পেয়ে যাবেন, তারা ধরে নিয়েছেন। আর কিছু চিন্তা ছিল নাই তাদের। কিছু বললে যদি ধরেন অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে তারা বলে যে পৃথিবীটা নিয়ে আসলে তাদের তেমন মোহ নাই, তাদের পরকালটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
অতএব রাইট। বৈশ্বিক এই কাজগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, পৃথিবীতে কি পেলাম না পেলাম এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। হুম এই কথাটা তারা বলেন, তারা এই কথাটা বলে যদি সাধু সন্ন্যাসী হয়ে যেত তাহলে মানতে পারতাম। রাইট। এই কথা একই সঙ্গে বলেন, বলে তারা হিন্দুর বাড়ি কিভাবে দখল করবে এটার পায়তারা করে ঘুরে বেড়ায়। তারা কিভাবে মানে আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন লাগছে, এটা এই গাজায় যে মুসলিমদের উপর অত্যাচার হইতেছে সেটার প্রতিশোধ নিচ্ছে আল্লাহ। কিন্তু এই নির্বোধদের মাথার মধ্যে এইটুকুও নাই যে যদি আল্লাহ ওখানে লস অ্যাঞ্জেলসে এতগুলো মানুষকে মারতে পারতেছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল গাজায় মানুষগুলোকে বাঁচানো। কিন্তু ওদের মধ্যে পজিটিভ বোধটুকু পর্যন্ত নাই, শুধু হিংসা এবং ঘেন্নার মধ্যে আটকে গেছে পুরো ধর্মাচরণ। অথচ এই বাংলাদেশে ইসলাম প্রচার হয় সুফিদের হাত ধরে, হ্যাঁ, শান্তিপূর্ণ একটা সুফি ইসলাম। সুফি আজকে সুফি ওহাবি ইসলাম। ইসলাম আসার পর থেকে সুফি ইনফ্যাক্ট পদে পদে ভারত মার খাচ্ছে। উপমহাদেশে, আসলে শুধু হ্যাঁ, বাংলাদেশে নয়, যারা সুফি ভারত ইসলাম ধারণ উপমহাদেশে। করে তারা পদে পদে মার খাচ্ছে আজকে ওহাবিদের কাছে। একদম একদম অথচ এই দেশে দুঃখজনক। গোড়াটাই হচ্ছে ইসলামের মানে মাধ্যমে বিস্তার হলো ইসলাম। যেমন সেদিন একটা ঘটনা বলি আমি আপনাকে কথা প্রসঙ্গে, আমরা বোধহয় একদম লাইভের শেষ দিকে আছি। হ্যাঁ যেখানে আছি সেখানে সেদিন একটা ট্যাক্সিতে করে আসছিলাম আমি আর আমার এক বন্ধু। তো আমার বন্ধু বাংলাদেশের, সঙ্গত কারণে নামটা বলছি না। তো আমার বন্ধু আর আমি বসে আছি, তো ড্রাইভার চালাচ্ছে উবারে। তো সে একটু পর জিজ্ঞেস করলো যে তোমরা কোথা থেকে আসছো। তো আমি কথা বলতেছিলাম না, আমি মোবাইল টিপছিলাম বসে বসে। তো আমার বন্ধু বলছে বাংলাদেশ থেকে। তো সে জিজ্ঞেস করলো যে ও আমিও মুসলমান। তো তোমরা ওখানে তো সব মুসলমান, তোমরা কি মুসলমান? তো আমার বন্ধু এটা বললো যে না আমি নাস্তিক। ড্রাইভার না কথা শোনা বারবার লুকিং গ্লাস দিয়ে আমার বন্ধুকে দেখতেছে। একটু পর জিজ্ঞেস করলো বাংলাদেশে তো মুসলমান বেশি, তো তুমি নাস্তিক, বাংলাদেশে নাস্তিক আছে? তো বলো বাংলাদেশে বেশিরভাগই নাস্তিক। যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হিসেব করো বাংলাদেশে 80% নাস্তিক আসলে। ওটা নামে মুসলমান একটা দেশ। তো আমি বলছি অন্যরা বলে না, অন্যরা মুসলমান বলে নিজেকে চালায়, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী একজন মুসলমান যা হওয়ার কথা সেই হিসেব করলে বাংলাদেশে বেশিরভাগই নাস্তিক, 80% নাস্তিক। তো ড্রাইভার অবাক হয়ে আছে এটা শুই না, বেচারা সবসময় শুনে আসছে বাংলাদেশ মুসলিম দেশ, হঠাৎ করে শুনলো এটা, ওর কাছে ধাক্কা লাগছে ব্যাপারটা। আলটিমেট সত্য এটাই, যদি আপনি ইসলাম দিয়েও বিচার করতে যান বাংলাদেশে 80% নাস্তিক। হ্যাঁ অবশ্যই। তাদের জীবন যাপন থেকে শুরু করে চরিত্র বলেন, চিন্তা ভাবনা বলেন, কোনো কিছু ইসলামের সঙ্গেও যায় না। যে কোনো আমাদের ইসলামের ইতিহাসটাই জানেন না, ইসলামের কিভাবে উত্থান সেটাই জানে না, ওরা ইসলামটাও জানে না। এবং সবচেয়ে আক্ষেপের জায়গা এই একটা জায়গা তার মানে বাবু ভাই, এর আগে যেরকম আমাকে আমার ইন্ডিয়ান ফ্রেন্ড বলতেছিল বাংলাদেশ কি আফগানিস্তান হবে কিনা, আমি বলছি না হবে না। তো বললো যে কিন্তু যে অবস্থা দেখতেছি মোল্লাদের লাফালাফি তাতে তো আফগানিস্তান হয়ে যাবে। আমি বললাম না, আফগানিস্তান বানাতে গেলেও যতটা ইমানি শক্তি দরকার হয়, মানে একটা দেশকে আপনি ধ্বংস করবেন, সুন্দর করে ধ্বংস করার জন্য যে যোগ্যতাটা দরকার ওই যোগ্যতাটা বাঙালি মুসলমানের নেই। এরা না ঘাটকা না ঘাটকা, এদের পক্ষে তালিবান হওয়া কোনদিন সম্ভব না। এরা জাস্ট মাঝখানে ঝুলে থাকে। সাদিয়া আফরিন একটা সুন্দর কথা লিখেছে, পড়ার ব্যাপারটাই এই প্রজন্মে নেই বললেই চলে। অল্প কিছু বিষয় তাদের মাথায় ঢুকানো হয় ব্রেন ওয়াশ করে, এরপর সেই জাবর কাটতে থাকে। ধর্মকে বানিয়েছে হাতিয়ার। কথাটা খুব সুন্দর। আর আমি যেহেতু সুফি সুফি আহ ইসলামের কথা বলা হচ্ছিল, সুফিজমের কথা বলা হচ্ছিল, আমি খুবই ভক্ত জালালউদ্দিন রুমির। ওনার একটি খুব সুন্দর বিখ্যাত কথা আছে, ওনার সেই কথাটা আমি আজকে সবাই সাথে শেয়ার করতে চাই। উনি একটা সুন্দর কথা বলেছেন যে যে মদ বেচে সে কোনোদিনও মাতাল হয় না, আর যে ধর্ম নিয়ে ব্যবসা করে সে কোনোদিনও ধার্মিক হয় না। তো এই আমরা যত জঙ্গিবাদ দেখছি, মৌলবাদী দেখছি, এরা কেউ মুসলমান না, এরা কেউ ধার্মিক না, কেউ ধার্মিক না। এই যে কিছুদিন আগে আমেরিকাতে ওরল্যান্ডস একটা জায়গায় বোধহয় এই যে রাস্তার মধ্যে কি জানি জব্বার নামের একজন লোক গাড়ি নিয়ে এই যে ইয়ে করে ফেললো, ক্র্যাশ করলো। সে কি আসলে ধার্মিক? তার ফ্যামিলির কেউ কখনো বুঝতেই পারে নাই তার জীবন চারণে যে সে এরকম এক্সট্রিমিস্ট। আমাদের হলি আর্টিজানের ঘটনায় তার ওইখানে যারা এই কাজ করেছে তাদের বাবা মারা বিস্মিত। কিভাবে এই যে কথাটা বলেছি সত্যি ব্রেন ওয়াশ করে। এগুলো থেকে সাবধান রাখেন বাচ্চাদের, এবং অ্যাওয়ার করার জন্য বই পড়ান, শিখান, সচেতন রাখেন। কে কাকে কিভাবে, মানে এরা তো ভয়ঙ্কর ভাবে হিপনোটাইজ করে, ব্রেন প্রোগ্রামিং করে।
এই যে আমরা তো দেখলামই যে আবু সাইদ হচ্ছে আত্মঘাতী, যদিও এখন তাকে শহীদ বলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে তো পোস্টমর্টেম অন্যান্য ইয়েতে আমরা দেখলামই যে সে আসলে আত্মঘাতী একজন মানুষ, তাই না? মানে এই ধরনের জঙ্গি তৈরি করে, তো তো এগুলো তো খুবই বিপজ্জনক। যাই হোক, এই আমরা আজকে ব্যাপারটা আমাদের হ্যাঁ তর্ক চলতেই থাকবে এই ব্যাপারে, তো আসলে চলতেই বলতে গেলে। থাকবে, আমাদের আড্ডাও আসলে আর শেষ হবে না, কিন্তু আজকে বেশ রাত হয়ে গেছে, আমরা অনেক আমরা আমাদের হ্যাঁ, সময়েরও আসলে অনেক অতিক্রম করে আমরা আলোচনা করে করে যাচ্ছি। তো আজকের মতন আসলে আমাদের আড্ডাটা জোরপূর্বক ভাবে থামাতে হবে, কারণ আড্ডা তো আসলে শেষ হতে চায় না। এনিওয়ে, বাবু ভাই, ছোট্ট করে সেকেন্ডের মধ্যে তোমার যারা দর্শক আছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে দেশ নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, ব্যক্তিগত জায়গা নিয়ে কিছু বলতে চাও, বলো, এরপরে রাসেলের কাছে যাবো। না, বড় কিছু বলার নাই। এখানে যারা দেখছেন, হ্যাঁ মানে দর্শক আছেন, আমি বিশ্বাস করি বেশিরভাগ দর্শকেই দেশটি ভাবেন দেখেই এই প্রোগ্রামটি দেখতে এসছেন। আমি বিশ্বাস করি সেটা, নাহলে দেখতো না, কমেন্টসও করতো না। ঠিক আছে, আপনারা ভাবেন, দেশ নিয়ে ভাবেন, সাহসী হয়ে ওঠেন। হ্যাঁ, সাহসী ওঠেন, দেখবেন আপনার আপনার একার এক সাহস আরেকজনকে সাহস দিবে। এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো, এইভাবে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করব। অবশ্যই তৈরি হবে, অবশ্যই হবে, এই বিশ্বাস আমার আছে। রাসেল, শেষ কথা বলতে এইটুকু বলতে পারি, শুধু আমি কি পেলাম, আমি কতটুকুর মধ্যে বাঁচলাম, এই ভাবনাটা থেকে যদি আমরা একটু বেরোতে পারি। কারণ আমরা মরে যাব, মানে প্রত্যেকেই চলে যাব, কিন্তু আজকে আমি যা করতেছি সেটার কর্মফল আমার সন্তান ভোগ করবে। আজকে আমি যেই বাংলাদেশ তৈরি করে যাব, আমার সন্তান সেই বাংলাদেশেই বসবাস করবে। জাস্ট একবার ভাবেন যে আপনার সন্তানকে আপনি কোন পরিবেশে রাখতে চান, ঠিক ওই পরিবেশটা তৈরি করেন। বাহ, বাহ, চমৎকার। আমার তরফ থেকে আমি এইটুকুই বলতে চাই যে আমি আপনাদের লাইভে কথা বলছি যখন, তখন আমার বোন এসে দরজায় নক করলো। আমার না বুকটা একদম ধকফক করা নয়, অনেকটা ওরকম লাগলো যে কি ব্যাপার, অনেক কিছু বলছি লাইভে, সত্যি সত্যি ঘরের মধ্যে কেউ চলে আসলো কিনা আমাকে ধরে টরে নিয়ে যাওয়ার জন্য। তো যারা দেখছেন এইখানে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি এরকম প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকতে চাই না। শুধু আমি নই, আমি হয়তো আতঙ্কের মধ্যে থেকেও আসলে কথা বলছি, সরব আছি বা এগিয়ে চলেছি, কিন্তু অন্যদের কথা একটু ভাববেন। দেশটা কি আসলে আপনারা এরকম আতঙ্কের মধ্যে দেখতে চান যে আমি কথা বলতে পারবো না, আমি লাইভে, আমি সোশ্যাল মিডিয়ায় আমার কোনো মতামত দিতে পারবো না, অথচ আপনারাই একটা ফেসিস্ট ট্যাগ দিয়ে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন? তাহলে এত মানুষ এখন ভয়ে আতঙ্কে কেন থাকে? এই ভয়ে আতঙ্কে আমরা থাকতে চাই না। বাবু ভাইও সেটা বললো, রাসেলও একটু ঘুরিয়ে অন্যভাবে বললো। এই ভয় থেকে আমরা বের হতে চাই। আপনারা যারা দেশের আসলে ম্যাক্সিমাম মানুষ দেশকে ভালোবাসে, আপনারা যদি আসলে বুঝে থাকেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে, যেটা বাবু ভাই শুরুতেই বলেছে, যে আমরা হয়তো স্বীকার করতে চাচ্ছি না, আমার মনে হয় আমাদের আন্দোলন মাত্র শুরু। আমাদের যদি আবারও পথে নামতে হয়, আমরা পথে নামবো। আমরা এই মৌলবাদ জঙ্গিবাদকে রুখে দেব, নতুবা বাংলাদেশ যেই গভীর অন্ধকারের দিকে যাবে সেখান থেকে আর ব্যাক করানো সম্ভব হবে না। আমরা একটা আফগানিস্তান চাই না, পাকিস্তান চাই না, যেটা রাসেল খুব গর্ব করে বলেছে যে বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। আমরাও চাই না, সেটা যেন কোনোভাবেই না হয়। এটা একমাত্র সম্ভব সম্মিলিত জনগোষ্ঠীর যে শক্তি, তা কল্পনার বাইরে। কি হবে, 4 লাখ মানুষকে তো অ্যারেস্ট করে থানায় নিয়ে রাখতে পারবে না, জেলেও রাখতে পারবে না। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সবাই সোচ্চার হন। যাই হোক, আমার তরফ থেকে সকলকে খুবই শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ যে অনেক দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সঙ্গে লাইভটি দেখেছেন। প্রত্যেককে ভালোবাসা, ভালোবাসা এবং শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।